পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে আমরা আমাদের সিলেবাস অনুসারে টেকনোলজি অ্যান্ড ফাইন্যান্স ক্লাসেস শুরু করতে যাচ্ছি। তো ক্লাস শুরুর আগে জাস্ট একটা কথাই বলবো, অলরেডি এর আগে আপনারা অ্যাকাউন্টিং ক্লাস দেখেছেন, এমআই ক্লাস দেখেছেন। তো একইভাবে বিজনেস ফাইন্যান্স, বিজনেস টেকনোলজি অ্যান্ড ফাইন্যান্স ক্লাসেও আপনাদেরকে হাইলাইটার নিয়ে বসার জন্য অনুরোধ জানাচ্ছি, যাতে করে আমি যখন যা বলবো সেটাকে সাথে সাথে নোট ডাউন করে ফেলতে পারি। আর কথা না বলে শুরু করে দিচ্ছি। বল আমরা হচ্ছি মোস্টাবলি 11:30 পর্যন্ত এটাকে কন্টিনিউ করব। আমরা এখানে আইসিএডব্লিউ এর কোশ্চেন, আইসিএডব্লিউ এর বইটাকে ফলো করতেছি, কারণ আইসিএবি এবং আইসিএডব্লিউ এর যে প্যাটার্নটা ছিল এটা প্রায় সেম। শুধু পৃষ্ঠার ক্ষেত্রে একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু আপনি যখন পয়েন্ট ধরে এগোবেন, লাইক আপনি আপনার বইতে ধরুন এখানে শুরু হয়েছে প্রথমে কি দিয়ে, হোয়াট ইজ অ্যান অর্গানাইজেশন দিয়ে 1, হ্যাঁ 1 এর মধ্যে 1.1, এভাবে করে যখন আপনি যাবেন আপনার সকল বিষয়েরই সিমিলারিটি পাবেন। ঠিক আছে, আপনি যখন এভাবে করে যাবেন আপনি সকল বিষয়েরই সিমিলারিটি পাবেন। তো নাথিং টু ওয়ারি। আমরা যারা আছি তারা সবাই আইসিবি বইটা নিয়ে বলবো। তো প্রত্যেকটা বিষয়েরই সিমিলারিটি আছে, জাস্ট কয়েকটা ল এর ক্ষেত্রে বইতে, আমাদের আইসিবির বইতে বাংলাদেশি লটা বলা আছে, আর এখানে হচ্ছে ইংল্যান্ড এন্ড ওয়েলস এর বই, যেহেতু এখানে সেখানকার ল গুলো হচ্ছে বলা আছে। আমরা তাহলে শুরু করি, হ্যাঁ। জি ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ আপনি কাইন্ডলি এখনই অন করে রাখলে আশা করি পরে মিস যাবে না। থ্যাংক ইউ ভাই। ওকে, তো আমাদের প্রথমত হচ্ছে শুরু হয়েছে অর্গানাইজেশন দিয়ে। আমরা এখানে বেশি কথা বলছি না, কজ যা বলার আমরা অ্যাকাউন্টিং ক্লাস, এমআই ক্লাসে অনেক কিছুই বলেছি, এখানে জাস্ট ফলো মি, এটাই বলবো, আর কিছু বলবো না। তো বলছে হোয়াট ইজ অ্যান অর্গানাইজেশন। অর্গানাইজেশন হচ্ছে সেটা যার মাধ্যমে আমরা কোনো একটা কিছু করি। এটা প্রফিট ওরিয়েন্টেড হতে পারে, নট ফর প্রফিট ওরিয়েন্টেডও হতে পারে। তো যখন সেটা প্রফিট ওরিয়েন্টেড হয় তখন সেটাকে কি বলা হয়? বিজনেস। 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 গুড, হ্যাঁ। এবার আসুন, অর্গানাইজেশন ডিফার ইন টার্মস অফ ওনারশিপ, কন্ট্রোল, অ্যাক্টিভিটি, প্রফিট ওরিয়েন্টেশন, সাইজ, লিগ্যাল স্ট্যাটাস, টেকনোলজি। তাহলে অর্গানাইজেশনকে আপনি এইভাবে ভাগ করতে পারেন। ধরুন ওনারশিপ মানে কি, এটা কি এক মালিকানা, অংশীদারি, সমবায়, যৌথ মূলধনী, রাষ্ট্রীয়, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এরকম। কন্ট্রোল হচ্ছে এখানে কন্ট্রোলের দিক থেকে, আচ্ছা আমরা এখানে একটা কাজ করি, এখানে অংশটা দাগাই, কারণ এটা আমরা পরবর্তীতে এই যে এখানে গিয়ে পাবো। ঠিক আছে, এই যে ওনারশিপ, কন্ট্রোল, অ্যাক্টিভিটিস, তো এখানে একবার বললে ওইখানে একবার বললে রিডান্ডেন্সি হবে। তা আমরা জাস্ট এখানে একটু মার্ক করে রাখি। ঠিক আছে, ওইখানে গেলে আমি ডিটেলস বলবো। এবার আসুন, সরি ফর দ্য ইন্টারাপশন, মানে আমার এট এ টাইম দুই জায়গায় দেখতে, তিন জায়গায় দেখতে হচ্ছে, কারণ প্রফেশনাল লেভেল, অ্যাডভান্স লেভেল সবকিছু একসাথে চলছে। তো দ্যাটস ওয়াই একটু মাঝে মাঝে ইন্টারাপ্ট হচ্ছে। এখানে লিঙ্কটা শেয়ার করা পর্যন্তই। একটু জাস্ট একটা মিনিট।
এবার আসুন, হোয়াই ডু অর্গানাইজেশন এক্সিস্ট, কেন অর্গানাইজেশন এক্সিস্ট করে। তো অর্গানাইজেশন এক্সিস্ট করে কজ হচ্ছে ওভারকাম দ্য পিপল ইন্ডিভিজুয়াল লিমিটেশনস। লাইক ভাই ধরুন ডিস্টার্ব উনি কোন করতেছে। একটা, জি বলুন আপু। কন্টেন্ট নিয়ে একটু কিছু বলবেন না, মানে আমাদের কোন চ্যাপ্টারটা কোনটা বেশি ইম্পর্টেন্ট? আচ্ছা, এটা হচ্ছে বিজনেস ফাইন্যান্সের ক্ষেত্রে আমি ওই যে একটা কথা বলছিলাম যে 4টা সাবজেক্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি স্টুডেন্টরা আটকায়। সো বিজনেস ফাইন্যান্সে সবচেয়ে বেশি আটকায়, এবং বিজনেস ফাইন্যান্স হচ্ছে, মানে এটা আমি এমনিতে বলছি, অন্যভাবে নিন বা যেভাবে নিন না কেন, মানে বিজনেস ফাইন্যান্স চ্যাপ্টারটার একমাত্র সার্ভিস প্রোভাইডার আমরাই করে থাকি, ইফ আই এম নট রং। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি ভেতরে যা আছে এটা যদি আপনি পড়েন, এর বাইরে আর কিচ্ছু পড়তে হবে না, দ্যাট ইজ মোর দ্যান এনাফ টু পাস। তবে চ্যাপ্টারের দিক থেকে যদি সংক্ষেপে বলি, আপনি যেহেতু জানতে চেয়েছেন, চ্যাপ্টার 4, 13, 14, 11 এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর থ্রিডিও ভেতরে ভেতরে মোটামুটি সবগুলোই ইম্পর্টেন্ট। থ্রিডিও আছে। হ্যাঁ হ্যাঁ। সো এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা এই কারণে আর এখানে ডিটেলস বলছি না আর কি, যে এটা 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 চ্যাপ্টার এটা 4, 13, 14। 4, 11, 13, 14 এখান থেকে অনেক বেশি আছে আর কি। আর ভেতরে আপনি ডিটেলস অনেক কিছুই জানতে হবে। আপনি কি বিজনেস সায়েন্স আমাদের সাথে আছেন? লিজা, শারমিন, যিনি আছেন। না ভাইয়া, আচ্ছা ঠিক আছে, ইটস ওকে। কোন কোন সাবজেক্টে আমি আছেন? আমি কোনগুলোতে নেই, মানে আমি হচ্ছে জাস্ট গতদিন অ্যাকাউন্টিং আর এমআইটা করেছি, আর আজকে এটা করছি জাস্ট ভিজিটর হিসেবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আর ইউ ইন্টারেস্টেড টু জয়েন উইথ আস? আমি ভাইয়া কয়েকটা ক্লাস করলে বুঝবো দেন ঠিক আছে, থিসিসে শিওর দেবো। শিওর শিওর, নাথিং টু হারি। আচ্ছা, তো ওকে। হোয়াই ডু অর্গানাইজেশন এক্সিস্ট, কেন অর্গানাইজেশন এক্সিস্ট করে? অর্গানাইজেশন এক্সিস্ট করে বিকজ দে ওভারকাম পিপলস ইন্ডিভিজুয়াল লিমিটেশন। কারণ এটার মাধ্যমে, ধরুন আমি একটা জিনিস পারি, একটা জিনিস পারি না, এটা ধরুন সামিউল পারে বা ইসালম পারে। তারপর ধরুন উনি একটা কিছু পারে, আমি আর উনি একটা কিছু পারি, যেটা হচ্ছে আহ লিজা পারেন না। আবার দেখা গেছে আমরা দুইজন একটা জিনিস পারি না, সেটা আবার লিজা আপনি পারেন। তো যখন অর্গানাইজেশন থাকে, তখন সেক্ষেত্রে এই যে ধরেন আমি যে অংশটা পারতেছি না, সেটা আমি আপনার থেকে নিতে পারতেছি। আবার আপনি যেটা পারতেছেন না, সেটা আপনি আমার থেকে হেল্প নিতে পারতেছেন। তো এক্ষেত্রে আমার অর্গানাইজেশন থাকার কারণে আমাদের ইন্ডিভিজুয়াল যে লিমিটেশনটা আছে, সেটাকে আমরা চাইলে ওভারকাম করতে পারতেছি। এখানে দেখেন, মানে এখানে আপনার ইন্ডিভিজুয়াল লিমিটেশনের মধ্যে ফিজিক্যাল বলা হয়েছে, ইন্টেলেকচুয়াল বলা হয়েছে। তো ফিজিক্যাল মানে কি, ধরুন আমরা যদি নর্মাল দিক থেকে কোনো কিছু না পারি, ফিজিক্যালি আমার কাছে নেই, মানে নট অনলি দ্যাট যে পারা বা না পারা না, এখানে হচ্ছে আমার কাছে কোনো একটা কিছু নেই যেটা আপনার কাছে আছে। আপনার কাছে ধরুন আমার কাছে কোনো একটা রিসোর্স লাগবে, গাড়ি লাগবে, আমার গাড়ি নেই। দেখা গেছে আমার বাড়ি আছে, আপনার দেখা গেছে গাড়ি আছে। তারপর দেখা গেছে এখানে ইকরা, ইশরা, শাহির যিনি আছেন, যদি আমার ভুল না হয়ে থাকে আর কি। জি ভাই, না তো ঠিক এই আছে। ক্ষেত্রে, আচ্ছা, তো এই ক্ষেত্রে হচ্ছে যে উনি আছেন ধরেন, তো ওনার আবার দেখা গেছে আহ অনেকগুলা নলেজ আছে যেটা আমাদের মধ্যে নেই। তো নলেজটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আর আমার আপনার যেগুলো আছে এগুলো হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি। তো এখন ধরেন আমরা তিনজন যদি একত্রিত হয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা একটা বিজনেস দাঁড় করাইতে পারবো। ওনার ব্রেইন আছে, আমার বাড়ি আছে, বা কারখানা যাই বলেন না কেন, আপনার গাড়ি আছে, যেটা দিয়ে আমরা ওই প্রোডাক্ট গুলোকে ডেলিভারি দিতে পারবো। সো যখন একত্রিত হয়ে যাওয়ার মাধ্যমে একটা অর্গানাইজেশনের রূপ লাভ করবে, তখন লিমিটেশন গুলাকে ওভারকাম করা যাবে। লেট পিপল স্পেশালাইজ ইন হোয়াট দে ডু বেস্ট। এবার আমরা ধরুন একটা অর্গানাইজেশনের মধ্যে যখন থাকি, তখন আমরা বুঝতে পারি যে কোন একটা ব্যক্তি সে কোন বিষয়ে স্পেশালাইজড, বা সে কোন বিষয়টা অন্যান্যদের থেকে বেশি বোঝে। তো সেক্ষেত্রে তাকে ওই জায়গাতে ধাবিত করা যায়। এমন অনেকেই আছেন যারা কোনো একটা সেক্টরে অনেক ভালো, অনেক এগিয়ে, কিন্তু তারা জানেন না যে তারা এই সেক্টরে অন্যান্যদের থেকে এগিয়ে আছেন। তো এই যে ধরুন আপনি যখন একটা অর্গানাইজেশনে আসবেন, তখন ওই অর্গানাইজেশনের মাধ্যমে আপনার সেটা ফাইন্ড আউট হয়ে যাবে যে হ্যাঁ, এই জিনিসটা সে অন্যান্যদের থেকে বেশি জানে, বেশি পারে। এরপরে হচ্ছে যে সেভ টাইম। এখন যখন প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা করে কোনো একটা কাজ করতে যাবে, আপনি যেটা ভালো জানেন সেটা তো আপনি দ্রুত করতে পারবেন, আমি যেটা ভালো জানি সেটা আমি দ্রুত করতে পারি। কিছু কাজ আছে যেটা আমি জানি না বাট আপনি জানেন, সেটা আমি করতে গেলে অনেক সময় লাগবে। আর আমি যদি সেটা আপনাকে বলে দিই যে আপনি যদি এটা পারেন, আপনি এটা করে ফেলেন, আর আমি এটা ভালো পারি, তো আপনার এই ধরনের কোনো কাজ থাকলে আমাকে দিয়ে দেন। তো এক্ষেত্রে টাইমটা সেভ হয়।
অ্যাকিউমুলেট অ্যান্ড শেয়ার নলেজ। এখানে হচ্ছে অ্যাকিউমুলেট বলতে কি বোঝানো হয়েছে, ধরুন আহ আপনি আজকে কোনো একটা কিছু জানলেন, কালকে আবার জানলেন, পরশু আবার জানলেন, এইভাবে করে আপনার জানার গভীরতা বাড়তেছে, কমার তো কোনো চান্স নাই। তা আপনার জ্ঞান ভান্ডারে অনেক কিছু গিয়ে যুক্ত হচ্ছে। সো এটা হচ্ছে অ্যাকুমুলেশন। আর আপনি জানতেছেন, জেনে আবার আরেকজনকে জানাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে শেয়ার নলেজ হচ্ছে। লেট পিপল পুল দেয়ার এক্সপার্টিস, কে কোন বিষয়টাতে এক্সপার্ট সেটা তাকে টেনে নিয়ে আনতেছে, লাইক কোন একটা কাজ, সেটা করার মাধ্যমে আরেকজন বুঝতে পারতেছে যে হ্যাঁ আপনি এটা জানেন। তো এটার মাধ্যমে আপনি, আপনাকে বলা হচ্ছে যে না আপনি তো এটা ভালো পারেন, আপনি কেন এটা করতেছেন, আগে আপনি এটা ধরেন। ধরুন ফর এক্সাম্পল আমরা যদি বলি যে, ধরুন আমি আপনার সাথে অ্যাসেস করে বুঝতে পারলাম যে 7 বিষয়ের মধ্যে আপনার এই সাবজেক্টে আপনি বেশি ভালো বোঝেন, ধরুন আপনি আমাদের সাথে আছেন। তখন আমি আপনাকে কি করতে পারি, যে আপনি যেহেতু এই সাবজেক্টটাতে বেশি ভালো পারেন, তাহলে এই ক্ষেত্রে আপনি একটা কাজ করেন, এটা না পড়ে ওইটা পড়েন, ওইটাতে বেশি ভালো পারেন সো ওইটা পড়েন। এটা আপনি পরে পড়বেন, ওইটাতে পড়ে পাশ করে ফেললে আপনার মধ্যে একটা কনফিডেন্স জেনারেট হবে, তখন সেটা আপনার লং টার্মে অনেক ভালো কাজে দিবে। সো আপনি ওইটা করেন। এরপর হচ্ছে এনাবল সাইনার্জি। সাইনার্জি মানে কি, ধরুন আমার, ধরুন আমাদের এই সেক্টরে, হ্যাঁ এই সেক্টরে ধরুন আমার নামের পেছনে তো কোনো ডিগ্রি বসানো হয় নাই এখনো পর্যন্ত, তাই না? এখন ধরুন কোনো না কোনো একজন ব্যক্তিবর্গ যাদের নামের পেছনে ডিগ্রি বসানো আছে, এখন তাদের কিছু ফ্যান ফলোয়ার আছে, আছে না? মানে তাদেরকে কিছু পছন্দ করে কিছু লোক, কারণ তাদের নামের পেছনে এসি আছে বা সামথিং লাইক দ্যাট। আমাকে আবার অনেকে পছন্দ করে কিন্তু আমার নামের পিছনে নাই। এখন যদি সবাই মিলে একত্রিত হয়ে যায়, তখন যারা আমাকে পছন্দ করে না তারাও এখানে আসবে তাদের কারণে, আবার যারা তাদেরকে পছন্দ করে তারা আবার এখানে আসবে বা করে না কিন্তু আমাকে করে, তারা আসবে আমার কারণে। আলটিমেটলি আমরা যে জিনিসটা এতদিন আলাদা আলাদা করে ইউজ করতাম, সেটা থেকে যদি ইউটিলাইজেশন হতো, ধরুন কথার কথা মানে আমি জাস্ট একটা মনিটারি অ্যামাউন্ট দিয়ে বোঝাচ্ছি, ধরুন প্রত্যেকে আলাদা আলাদা করে পড়াচ্ছে, সবার আলাদা আলাদা করে রেভিনিউ জেনারেট হচ্ছে 5 লাখ 5 লাখ 5 লাখ করে, কথার কথা। এখন সবাই যদি একত্রিত হয়ে যায়, ধরুন তিনজন আলাদা করে 15 লাখ টাকা যদি রেভিনিউ জেনারেট করতে পারে, তিনজন যদি একত্রিত হয়ে যায় তখন সেটা 20 লাখে পরিণত হবে। দ্যাট মিনস আপনি যদি এখানে ইন্ডিভিজুয়ালি ধরেন তাহলে একটা ওয়ান হচ্ছে, আর আবার ইন্ডিভিজুয়ালি ধরলে ওয়ান হচ্ছে, আবার ইন্ডিভিজুয়ালি ধরলে ওয়ান হচ্ছে, কিন্তু অ্যাজ পার সাইনার্জি এটা সমান সমান 3 না হয়ে 5 বা 6 হয়ে যাচ্ছে। কিংবা বিভিন্ন জায়গায় উদাহরণে দেওয়া আছে 2 and 2 make 4, মানে 2 and 2 make 4 না হয়ে 2 and 2 make 5। তার মানে 2 আর 2 যোগ করলে 4 হওয়ার কথা ছিল, কিন্তু এই যে এক একজন এক একজনের রিসোর্স ওয়েলথ এগুলাকে ব্যবহার করতে পারতেছে, তো কমিউনিকেটিভ হওয়ার মাধ্যমে তারা একত্রে অনেক বেশি পরিমাণ জেনারেট করতে সক্ষম হচ্ছে। এটাকেই বলা হচ্ছে সাইনার্জি। বুঝতে পারছেন? জি। ওকে। হ্যাঁ। এবার বলা হয়েছে অর্গানাইজেশন এন্ড ডেফিনেশন এ সোশ্যাল অ্যারেঞ্জমেন্ট ফর দ্য কন্ট্রোল পারফরমেন্স। তো এখানে বলা হয়েছে অর্গানাইজেশনটা অফকোর্স সোশ্যাল অ্যারেঞ্জমেন্ট, কারণ এখানে যারা আছে তারা আমরা সবাই সোশ্যাল, হ্যাঁ। এখানে একটা কন্ট্রোল পারফরমেন্স থাকে, কারণ কোনো একজন ব্যক্তি থাকে যিনি কিনা এই পারফরমেন্সটাকে কন্ট্রোল করে। ধরেন আমাদের যদি আমরা নোবেল প্রফেশনাল একাডেমির কথা বলি, এখানে কখন কি হবে, কোন টাইমটাতে ক্লাস হবে, কোন টাইমটাতে হবে না, এখন এই মুহূর্তে কোথায় কোথায় ক্লাস হচ্ছে, এগুলো আমি দেখতেছি বা অপারেট করতেছি। তাহলে এটা হচ্ছে কন্ট্রোল পারফরমেন্স অফ কালেকটিভ গোল। এখন আমি যদি বলি সকলের লক্ষ্য কিন্তু এখানে এক, বলেন তো আমাদের সকলের লক্ষ্য কি? সিএ হওয়া। সিএ হওয়া, পাশ করা, তাই না? তো তার মানে অবশ্যই সেটা কালেকটিভ গোল থাকবে, হুইচ হ্যাজ এ বাউন্ডারি, যেটা একটা নির্দিষ্ট বাউন্ডারিও থাকে সেপারেটিং ইট ফ্রম ইটস এনভায়রনমেন্ট, যাকে আপনি অন্যান্যদের থেকে আলাদা করতে পারেন। এখন ধরুন আমরা এই যে ক্লাসের মধ্যে যারা আছি তারা এখন কিসের ক্লাস করতেছি? সার্টিফিকেট লেভেলে সার্টিফিকেট লেভেলের। কোন জায়গায় করতেছি? নোবেল প্রফেশনাল একাডেমি। নোবেল প্রফেশনাল একাডেমিতে। তাহলে আমরা এখন সার্টিফিকেট লেভেলের নোবেল প্রফেশনাল একাডেমিতে ক্লাস করতেছি। তো এখানে দুইটা ভাবে আলাদা করা হচ্ছে, এক হচ্ছে লেভেল 3টা আছে তার মধ্যে আমরা সার্টিফিকেট লেভেল করতেছি, তো আমরা এটা অন্যান্য থেকে আলাদা হয়ে গেলাম একটা বাউন্ডারির মাধ্যমে। আবার হয়ে গেলাম কি, যে আমরা হচ্ছে নোবেল প্রফেশনাল একাডেমিতে করতেছি, সো এটার মাধ্যমে আমরা আরেক ভাবে আলাদা হয়ে গেলাম। তো এটাই হচ্ছে বাউন্ডারি। ক্লিয়ার? জি ওকে। এবার আসেন, অর্গানাইজেশন অলসো ডিফার্স ইন মেনি ওয়েজ। অর্গানাইজেশন বিভিন্নভাবে ডিফারেন্সিয়েট করা যায়, পার্থক্য করা যায়। কি কি?
ওনারশিপের মধ্যে হচ্ছে যে প্রাইভেট সেক্টর আছে, পাবলিক সেক্টর। তো প্রাইভেট সেক্টরে কি হচ্ছে, যেটা কিনা প্রাইভেট ইনভেস্টর বা শেয়ার হোল্ডার থাকে, আর পাবলিক সেক্টর সেটা হচ্ছে কোনো দেশ বা জাতি কর্তৃক পরিচালিত হয় এবং যেটা ম্যানেজ করা হয় সরকার দ্বারা। তো ওনারশিপের ভিত্তিতে আমরা প্রাইভেট আর হচ্ছে পাবলিক দুই ভাগে ভাগ করতে পারি। তার মানে সরকারের বাইরে, সরকারের নিয়ন্ত্রণাধীনের বাইরে বাকি যেটা আছে সবাইকে একত্রে একটা সেক্টরে ঢুকায় ফেলছে, এটা কি প্রাইভেট সেক্টর। এবার আসুন কন্ট্রোলের দিক থেকে, by the owner themselves, by people working on their behalf, or indirectly by government sponsored regulator। তার মানে এটা হচ্ছে ওনাররা নিজেরা কন্ট্রোল করতে পারে, অথবা ওনারা নিজেরা কন্ট্রোল না করে সেখানে কাউকে রাখছে। আমরা যেটা বলছিলাম যে আমার বিজনেস আমি যদি নিজে কন্ট্রোল না করি আরেকজনকে রাখি, তাহলে সেক্ষেত্রে তাকে কি ধরা হবে? সে তো ধরেন ম্যানেজমেন্ট, ওকে ফাইন। আবার তাকে আরেকভাবে এজেন্টও বলা হয়, এজেন্ট না এজেন্টও বলা হয়। আর আমি হচ্ছি যেহেতু এই জায়গায় তাকে রেখেছি, তো সেক্ষেত্রে আমি এখানে প্রিন্সিপাল হিসেবে কনসিডার করা হবে আমাকে। সো এটা তাহলে মালিক নিজে করতে পারে, অন্যের মাধ্যমে করতে পারে, অথবা সরকার কর্তৃক হতে পারে। এবার অ্যাক্টিভিটির ভিত্তিতে অর্গানাইজেশনকে আবার ডিফার করা হয়েছে, সেটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হতে পারে, হেলথ কেয়ার হতে পারে, সার্ভিস হতে পারে, এগুলো। প্রফিট অর নট ফর প্রফিট বা নন প্রফিট ওরিয়েন্টেড। এটা মানে কি, কিছু অর্গানাইজেশন আছে যেটা কিনা প্রফিট করবে, সেটাকে আমরা বিজনেস বলবো। আর কিছু আছে যেটা প্রফিট করবে না, সেগুলো, এদের মধ্যে চ্যারিটি আছে, আবার অন্যান্য নট ফর প্রফিট ওরিয়েন্টেডও আছে। চ্যারিটি মানে হচ্ছে সে কোনো প্রফিটই করে না, সে শুধু দান করে। ঠিক আছে, ধরেন কথার কথা, আমাদের একটা ছোট্ট ফাউন্ডেশন আছে যেটাকে বলে নোবেল ফাউন্ডেশন। এরা কোনো ধরনের ইনকাম করে না, এরা শুধুমাত্র ডোনেট করে। এরা মানে কি, আমরাই, মানে আমাদের আরেকটা সংস্থা বলতে পারেন। সো এই নোবেল ফাউন্ডেশনের কাজ হচ্ছে কি, কেউ যদি সার্টিফিকেট লেভেলে বা প্রফেশনাল লেভেলে বা অ্যাডভান্স লেভেলে প্রথমবার পরীক্ষা দেয় এবং সে যদি সবগুলো দিয়ে সবগুলো পাস করে, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে তার প্রথমবারে যে ফর্ম ফিল আপ খরচটা হয়েছে, সাবধান, আপনার নয় কাজ করতে ভাইয়া। আচ্ছা, তো তাহলে আমাদের যেই কোথায় ছিলাম যেন, হ্যাঁ, তো তাহলে আমরা হচ্ছে কি চালু করতেছি, যে আমরা চালু করেছি সেটা ফর্ম ফিল বলেন। আপের খরচ এটা বলছিলাম। হ্যাঁ, ফর্ম ফিল আপের খরচ। তো কেউ যদি পরীক্ষা দেয়, তার প্রথমবার যত টাকা ফর্ম ফিল আপ করতে খরচ হবে, পুরা টাকা নোবেল প্রফেশনাল একাডেমি তাকে, নোবেল প্রফেশনাল মানে নোবেল ফাউন্ডেশন তাকে দিয়ে দিবে। তো এটার জন্য তার নোবেল ফাউন্ডেশনের কিচ্ছু হওয়া লাগবে না, সে শুধু আইসিএবির একজন স্টুডেন্ট হইলেই হবে। ঠিক আছে, এটা আমরা নিজেদের থেকেই দিচ্ছি, যাতে করে আমরা উৎসাহিত করতে পারি অন্যান্যদেরকে যে হ্যাঁ ঠিক আছে, আপনি পড়েন, সমস্যা নেই, আমরা আছি আপনার সাথে। তো এরপর হচ্ছে যে সাইজের দিক থেকে সেটা কি, স্মল হইতে পারে, মিডিয়াম হইতে পারে, লার্জ হইতে পারে, মাল্টিন্যাশনাল কোন কর্পোরেশন হইতে পারে। লিগ্যাল স্ট্যাটাসের দিক থেকে কোম্পানি অর অ্যান আনইনকর্পোরেটেড বডি সাচ এস ক্লাব, অ্যাসোসিয়েশন, পার্টনারশিপ, সোল ট্রেডার হইতে পারে। লিগ্যাল দিক থেকে লাইক এটা কি কোন আইন অনুসারে গঠিত হয়েছে, কিভাবে হয়েছে, এটার উপর ভিত্তি করে লিগ্যালি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে পারি। এটা কি 1932 সালের আইন অনুযায়ী হয়েছে, নাকি 1994 সালের আইন অনুযায়ী হয়েছে, এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা কি। দেন হচ্ছে নাকি 1991 সালের আইন অনুযায়ী হয়েছে। 1991 সালের আইন অনুযায়ী কি হয় বলেন তো? ব্যাংক ব্যাংকিং ব্যাংকিং কোম্পানি ব্যাংকিং কোম্পানি হইতে হবে, কেমন? জি ভাই হ্যাঁ, যদি ব্যাংক কিন্তু পার্টনারশিপেরও ব্যাংক হইতে পারে, তো সেটা আবার 1932 সালে। তো আমাদেরকে বলতে হবে 1991 সালে হচ্ছে ব্যাংকিং কোম্পানি হয়। এরপর হচ্ছে সোর্স অফ ফাইন্যান্স। এটা আমরা কারো থেকে লোন নিয়ে করতে পারি, নিজের পকেটের টাকায় করতে পারি, সরকারের অর্থায়নে করতে পারি, শেয়ার ইস্যুর মাধ্যমে জনগণের থেকে টাকা নিয়ে করতে পারি। মানে অর্থ কিভাবে আমরা কালেক্ট করবো আর কি। টেকনোলজির কথা যদি বলি, হাই ইউজ অফ টেকনোলজি হইতে পারে, লো ইউজ অফ টেকনোলজি হইতে পারে। লাইক আমরা দেখা গেছে বেশি পরিমাণ টেকনোলজি কোথাও ইউজ করতেছি, আবার কোথাও কম পরিমাণ টেকনোলজি ইউজ করতেছি। ওকে, ডিফারেন্স ইন হোয়াট অর্গানাইজেশন ডু। এখানে ইন্ডাস্ট্রি এবং অ্যাক্টিভিটি অনুসারে ভাগ করা হচ্ছে, কোন ধরনের ইন্ডাস্ট্রিতে কোন ধরনের কাজ করে। তাহলে এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে কি করে, প্রোডিউসিং অ্যান্ড প্রসেসিং ফুড। এগ্রিকালচার ইন্ডাস্ট্রির কাজ হচ্ছে পণ্যকে প্রডিউস করা এবং সেটাকে প্রসেস করা। তার মানে কোথাও যদি উৎপাদন করে সেটাও হচ্ছে এগ্রিকালচারে পড়বে, কোথাও যদি প্রসেস করে সেটাও হচ্ছে এগ্রিকালচারে পড়বে। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কি পড়তেছে,
অ্যাকোয়ারিং র ম্যাটেরিয়াল বাই দ্য অ্যাপ্লিকেশন অফ লেবার অ্যান্ড টেকনোলজি টার্নিং দ্যাম ইনটু এ প্রোডাক্ট। তার মানে যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে আপনি বিভিন্ন জায়গা থেকে কাঁচামাল সংগ্রহ করছেন, এটার মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি করে আপনি সেটাকে অন্যভাবে দাঁড় করাইছেন, তখন সেক্ষেত্রে এটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে পড়ে। এক্সট্রাকটিভ বা র ম্যাটেরিয়াল সেটা হচ্ছে কি খনি থেকে বা প্রাকৃতি থেকে নিঃসরণের মাধ্যমে আপনি যেই ইন্ডাস্ট্রিটা পরিচালনা করবেন সেটা হচ্ছে এক্সট্রাকটিভ বা র ম্যাটেরিয়াল ইন্ডাস্ট্রি। এনার্জিতে কি, যেমন ধরেন আপনি যদি কনভার্টিং ওয়ান সোর্সেস টু অ্যানাদার, আপনি ধরেন কয়লা থেকে আপনি কি করতেছেন, বিদ্যুৎ বানাইতেছেন, তার মানে একটা থেকে আরেকটা বানাইতে পারলে তখন সেটাকে বলা হচ্ছে এনার্জি। আমি যদি বলি কয়লা তোলার ব্যবসা, তাহলে কোথায় যাবে বলেন তো? ধরেন বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড, তারা কিসের মধ্যে পড়বে? এক্সট্রাক্টেড। এক্সট্রাকটিভে পড়বে। গুড। এবার হচ্ছে যে এনার্জি, এনার্জি হচ্ছে যে আমরা আমাদের যে রিসোর্স আছে সেটাকে ব্যবহার করে অন্য একটাতে পরিণত করব, তখন সেটা হয়ে যাবে এনার্জি। আপনি যদি বলেন ওই যে পানি থেকে টারবাইন দিয়ে বিদ্যুৎ উৎপাদন, সেটা কোথায় যাবে? এনার্জি। এনার্জিটা। এরপর হচ্ছে রিটেইলিং বা ডিস্ট্রিবিউশন, এদের কাজ হচ্ছে কি এরা কোনো কিছু বানায় না, এরা মানুষের জিনিসকে ডিস্ট্রিবিউট করে, ধরেন পরিবহন সংস্থা যেগুলা এগুলা। ইন্টেলেকচুয়াল প্রোডাকশন, এটার মধ্যে কি হচ্ছে প্রোডিউসিং ইন্টেলেকচুয়াল প্রপার্টি লাইক কি সফটওয়্যার, তারপর হচ্ছে পাবলিশিং, তারপর ফিল্মস, মিউজিক, এই সকল জিনিসগুলো হচ্ছে ইন্টেলেকচুয়াল, মানে এগুলো বুদ্ধিবৃত্তিক, চিন্তা করার মাধ্যমে এগুলো আসে। টেকনোলজিতে কি করছে? ডিজিটালাইজিং প্রোডাক্টস অ্যান্ড প্রসেসেস। তো এর মধ্যে যেমন হচ্ছে কি ইবুক, মানে যেটা আমরা অনলাইনে পড়তে পারি। তারপরে আমরা যদি বলি যে আমাদের এখন এই যে প্ল্যাটফর্মটা, এটা কিসের মধ্যে পড়ছে? এটা টেকনোলজি সার্ভিস দুইটার মধ্যেই পড়ছে। আর একটা কথা বলি, আপনার এমন না যে ইন্ডাস্ট্রি অনুযায়ী অ্যাক্টিভিটি এটাই হয়, কোনো না কোনো একটা অর্গানাইজেশন এট এ টাইম দুইটা ইন্ডাস্ট্রিতেও পড়তে পারে। আপনি যদি এমন কোনো কাজ করেন যেটা দুইটা ইন্ডাস্ট্রিতেই হাত পড়ছে, তাহলে আপনি দুইটা ইন্ডাস্ট্রিতেই থাকবেন। ধরুন আমরা আপনাদেরকে কোচিং সার্ভিস প্রোভাইড করি, তো কোচিং হচ্ছে, আচ্ছা আগে বলি যে ইন্ডাস্ট্রি কাকে বলে, মার্কেট কাকে বলে, মার্কেট শেয়ার কাকে বলে, এগুলো একটু বুঝে আনি তাহলে বেটার হবে। এগুলা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আমি যদি বলি মার্কেট কাকে বলে, ধরুন সিএ তে আপনার যত, ধরেন আমি যদি বলি নোবেল প্রফেশনাল একাডেমি, হ্যাঁ, নোবেল প্রফেশনাল একাডেমি কি করে? সার্ভিস দেয়। সার্ভিস দেয়, মানে স্টুডেন্টদেরকে সার্ভিস প্রোভাইড করে, অ্যাসিস্ট করে। এখন নোবেল প্রফেশনাল একাডেমির ক্ষেত্রে আমি যদি বলি যে মার্কেট কি, তাহলে মার্কেট বলতে কাদেরকে বোঝানো হবে? এক্সিস্টিং কাস্টমার প্লাস পোটেনশিয়াল কাস্টমার, সবাইকে বলা হবে মার্কেট। ঠিক আছে? তাহলে তার মানে কি বোঝা যাচ্ছে যে নোবেল প্রফেশনাল একাডেমির মার্কেট কি, এটা বললে কি হবে? যারা স্টুডেন্টদের বোঝাবে। যারা সেভ করতে চায়। এক্স্যাক্টলি, যারা সিএ তে পড়ে ফেলছে বা পড়তেছে, মানে হচ্ছে তাদের যারা এখনো সিএ তে স্টুডেন্ট মেম্বার হয় নাই, পুরাটাই হচ্ছে নোবেল প্রফেশনাল একাডেমির মার্কেট। ঠিক কিনা? তাহলে আমরা মার্কেট বুঝতে পারছি। জি। আচ্ছা, মার্কেট বুঝলাম। এবার হচ্ছে মার্কেট শেয়ার কাকে বলে? ধরেন যখন বিষয়টা মার্কেটের পরিবর্তে মার্কেট শেয়ার বলবে, তখন সেটা হয়ে যাবে যারা কিনা কোথাও না কোথাও পড়তেছে তাদের সকলের সমষ্টিকে মার্কেট শেয়ার বলে। তার মানে মার্কেট সেখানে ছিল যে যারা কোথাও পড়তেছে এবং যারা এখনো পড়তেছে না, তারা সবাই মিলে মার্কেট। আর যখন মার্কেট শেয়ার বলবো, তখন হচ্ছে শুধুমাত্র যারা কিনা কোথাও না কোথাও পড়তেছে, সেটা নোবেল প্রফেশনাল একাডেমিতে হোক কিংবা অন্য যে কোনো জায়গায় হোক, তো এটাকে বলা হবে মার্কেট শেয়ার। ঠিক আছে? আর ইন্ডাস্ট্রি কাকে বলে? তো নোবেল প্রফেশনাল একাডেমি ছাড়া যারা কিনা এই সেক্টরে সার্ভিস প্রোভাইডার, তাদের সকলকে মিলে একত্রে একটা ইন্ডাস্ট্রি বলে। তার মানে কি, আমরা বলতে পারি যে ইন্ডাস্ট্রিতে যারা বর্তমান আছে, মানে ইন্ডাস্ট্রিতে যাদেরকে সার্ভিস দেয়া হচ্ছে, তাদেরকে একত্রে কি বলে? ইন্ডাস্ট্রিতে Market. যাদেরকে সেবা দেয়া হচ্ছে তাদেরকে একত্রে কি বলে? মার্কেট শেয়ার। মার্কেট শেয়ার। গুড। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে যাদেরকে সেবা দেওয়া হচ্ছে তাদেরকে মার্কেট শেয়ার বলে, কিন্তু মার্কেট বলে না। মার্কেট বললে যাদেরকে সেবা দেওয়া হচ্ছে, যাদেরকে হচ্ছে না, তারা সবাই মিলে হচ্ছে মার্কেট। আর একই জায়গাতে যারা কিনা একই ধরনের সেবা বলেন, পণ্য বলেন দিচ্ছে, তাদের সকলকে একত্রে বলা হয় ইন্ডাস্ট্রি। তার মানে আমি যদি বলি কোচিং একটা ইন্ডাস্ট্রি, ধরেন
এখন এক্ষেত্রে যতজন এখানে প্রোভাইডার আছে, সার্ভিস প্রোভাইডার আছে, সকলকে একত্রে বলা হবে একটা ইন্ডাস্ট্রি। ঠিক আছে, আমরা কি ইন্ডাস্ট্রি মানে কি বুঝতে পারছি? মার্কেট শেয়ার কি, মার্কেট কি বুঝলাম? জি ভাইয়া। কারো কোনো কোশ্চেন আছে এই অবধি? ইন্টেলেকচুয়াল প্রোডাকশনটা আমার একটু যদি বলতেন। ইন্টেলেকচুয়াল প্রোডাক্ট মানে হচ্ছে যেটা বুদ্ধিভিত্তিক, লাইক আপনি কোনো একটা কিছু ভেবে চিন্তে। আমাদের আজকে মনে হয় অ্যাকাউন্টিং ক্লাসে একটা কথা বলছিলাম যে ব্যবসা করতেই কি শুধুমাত্র এটা লাগে আপনার, ব্যবসা করতেই ক্যাপিটাল লাগে? অনেকে বলছে না লাগে না, আবার অনেকে বলছে লাগে। তো আমি জিজ্ঞেস করছি নোবেল প্রফেশনাল একাডেমি কি নিয়ে ব্যবসা শুরু করছে, কোনো ক্যাপিটাল আনছে? অনেকে বলতেছে না, কোনো ক্যাপিটাল আনে নাই। কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা এমন না, ক্যাপিটাল ছিল। যে ক্যাপিটালটা নোবেল প্রফেশনাল একাডেমি ছিল সেটাকে বলা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। প্রপার্টি। ঠিক আছে, তার মানে জি এই যে আপনাদেরকে যে সবাইকে মিলে একত্রে বসে আমি লেকচার দিচ্ছি, তো এটা কি আমার মাথা থেকে আপনাকে দিতে হচ্ছে না? তো আমার জি মাথায় যদি এগুলা কিছুই না থাকতো তাহলে কি এটা হইতো? না বা নোবেল প্রফেশনাল একাডেমি এক্সিস্ট করতো না। না। তো এই যে আপনার আমাদের তাহলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে কি, যেই বা ইন্টেলেকচুয়াল প্রোডাকশন কি, যেটা হচ্ছে যার মাধ্যমে এই যে প্রডিউসিং ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রডিউস করে। তো যেমন এই যে আমরা যদি বলি আমাদের এটা ইন্টেলেকচুয়ালের মধ্যেও পড়ছে, বুঝতে পারছেন? তাহলে আমাদের এটা জি কোথায় হয়েছে? পাবলিশিং, নোবেল প্রফেশনাল একাডেমি বই বাইর করে না? জি করে না? তো তার মানে এটা ইন্টেলেকচুয়ালে পড়ছে, এটা সার্ভিসেও পড়ছে না সার্ভিসে? তার মানে আমরা জি একটা জিনিস স্যার। বুঝতে পারি যে একটা প্রতিষ্ঠান একাধারে অনেকগুলো ইন্ডাস্ট্রিতে পড়তে পারে যদি সে ওই ইন্ডাস্ট্রির সার্ভিসও প্রোভাইড করে। বোঝা গেছে? জি আপনি ধরেন আমি বললাম যে নোবেল প্রফেশনাল একাডেমি একটা পানির বোতল বের করলো, যেটা কিনা বাংলাদেশে সকল জায়গায় অনেক বেশি পরিমাণে পপুলার। এখন নোবেল প্রফেশনাল একাডেমি তাহলে ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিতেও চলে যাবে ধরেন, যদি এটা বের করে বা ছোট সফট ড্রিঙ্ক বের করে, তাহলে তাহলে সে কি শুধুমাত্র একটা প্রতিষ্ঠান কি একটা ইন্ডাস্ট্রিতে বিলং করে? না, না একটা অনেকগুলো প্রতিষ্ঠান তার ইন্ডাস্ট্রিতে প্রোডাক্ট বা সার্ভিসের উপর ভিত্তি করে অনেকগুলো ইন্ডাস্ট্রিতে বিলং করতে পারে। আপনাকে উদাহরণ পড়ে বুঝতে হবে এটা কোন ইন্ডাস্ট্রিতে পড়ছে। হতে পারে মাল্টিপল চয়েসই আপনার মানে আপনার পরীক্ষা উত্তর নিচ্ছে, মানে মাল্টিপল অপশন নিচ্ছে। এটা নেয় বিজনেস ফাইন্যান্সে, ট্যাক্সে আর অ্যাসুরেন্সে, এগুলো বেশি হয়ে থাকে। কারণ আপনি একটাতে দিচ্ছেন সেটাও নিচ্ছে, দুইটা দিলে দুইটাই নিচ্ছে, তিনটা দিলে তিনটাই নিচ্ছে। তো যখন এই ধরনের প্রশ্ন থাকে তখন অলওয়েজ চেষ্টা করবেন যেটা 100% শিওর এটাতে দাগানোর জন্য। ধরুন আপনার ABCD চারটা অপশনের মধ্যে তিনটা অপশন হচ্ছে সঠিক, তিনটা অপশনই নিবে, কিন্তু আপনি কি করলেন? A দাগাইলেন, B দাগাইলেন আর D দাগাইলেন, একটা ভুল দাগাইছেন না? এটার জন্য আপনার পুরা মার্ক কাটা যাবে। আর আপনি যদি ধরেন ABC এর পরিবর্তে আপনি A আর B দাগাইছেন আর দাগান নাই, তাহলে আপনি পার্শিয়াল নাম্বার পাবেন। আমি কি বুঝাতে পারছি? জি ভাই। ওকে। ভাইয়া একটু এক্সট্রাকটিভ এখান র থেকে তাহলে ম্যাটেরিয়ালস ভাই একটু কোশ্চেন বলেন। আসতে পারে কিভাবে, যে মানে একটা উদ্দীপক দিয়ে দিবে এটা কোন ইন্ডাস্ট্রিতে বিলং করে এরকম? হ্যাঁ, এরকম ধরেন একটা উদাহরণ দিবে, বলবে যে এটা কোন ইন্ডাস্ট্রিতে বিলং করে। হ্যাঁ, লিজা আপনি কিছু বলতে চাইছেন? জি ভাইয়া, বলতে চাচ্ছি যে এক্সট্রাকটিভ র ম্যাটেরিয়ালটা একটু বলেন আবার। আচ্ছা, এক্সট্রাকটিভ মানে হচ্ছে যেটা কিনা প্রকৃতি থেকে নিষ্কাশনের মাধ্যমে উঠে আসে, ওইগুলো এক্সট্রাকটিভ। ঠিক আছে, মানে এটা প্রকৃতিতে আছে, আপনি শুধু টেনে বের করবেন, এটাই হচ্ছে এক্সট্রাকটিভ। বুঝা গেছে? একটা এক্সাম্পল দিলে ভালো হতো ভাইয়া। এই যে বললাম না, ধরেন বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড, তারপরে KGF দেখছেন? KGF মুভি দেখছেন? না, দেখেন নাই? শুনছি অনেক কিন্তু ওমা, দেখা শুধু হয়নি। পড়ালেখা করলে হবে? KGF দেখেন নাই? কে না, কে দেখা KGF হয়নি দেখে ভাইয়া। নাই দেখি হাত তোলেন। ওই যে একটা গান আছে না, রকি রকি। আপনারা এত পড়ালেখা করেন, মানে আচ্ছা, যাই হোক, শুনেন, পড়ালেখাও করবেন বিনোদনও দিবেন, শুধু পড়ালেখা মুভি করে দেখা ভাই। হয় কিন্তু ওই মুভিটা আসলে দেখা হয়নি আচ্ছা তেমন আচ্ছা, কথা। দেখিয়েন, সমস্যা নাই, খুবই ভালো একটা মুভি। মুভিটা একবার দেখলে পরের সিকোয়েন্স দেখতে ইচ্ছে করবে, পরের সিকোয়েন্স দেখলে এর পরের সিকোয়েন্স ইচ্ছে করবে। এটা এখনো বের হয় নাই, দুইটা পার্ট বের হয়েছে, চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2। তো এক্ষেত্রে এটা দেখবেন। তো ওইখানে হচ্ছে স্বর্ণের খনি ছিল। ঠিক আছে, মানে ওরা কি করতো, খনি থেকে স্বর্ণ তুলতো। তো ওইটাও এক্সট্রাকটিভ। বুঝা গেছে? কিন্তু ওইটা তো রিফাইনিং করা লাগে না? যখন রিফাইনিং আপনি তো রিফাইনিং করলো, এটাকে রিফাইনিং করে কি আপনি ওই যে কি বলে
স্বর্ণ থেকে অন্য কিছু বানাইবেন, তাহলে অয়েলও তো তাহলে এটা হবে না? অয়েল যদি আমি বলি ধরেন কোন একটা কিছু যেটা কিনা পরিণত করার প্রয়োজন না হয়, তখন সেক্ষেত্রে এটাই হয়ে যাবে কি এক্সট্রাকটিভ, মানে যেটা কিনা আমি ডিরেক্ট নিচের থেকে তুলবো। বোঝা গেছে? জি আর যদি সেটা রিফাইনিং হয় তাও তো সেটা এক্সট্রাকটিভেই পড়তেছে, তাই না? এই যে দেখেন এক্সট্রাক্টিং এন্ড রিফাইনিং র ম্যাটেরিয়াল পড়তেছে না? জি হুম, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে অয়েল গ্যাস এগুলোও তো এটার এক্সাম্পল হবে। হ্যাঁ হ্যাঁ, এটার গ্যাস হইলে এটাও এটার এক্সাম্পল হবে, গ্যাস গ্যাস। হ্যাঁ, ঠিক আছে। ওকে। এখানে তো ক্লিয়ার না? সার্ভিস ইন্ডাস্ট্রি হচ্ছে যারা কিনা ইনটেনজিবল সোর্স সার্ভিস সাচ অ্যাজ ব্যাংকিং, অ্যাকাউন্টেন্সি, মানে সার্ভিস দিচ্ছে, অ্যাডভার্টাইজিং যা কিনা আছে, এই যে ইভেন এডুকেশন যেটা আছে, এডুকেশন আর হেলথ কেয়ার পিছনের দিকে লেখা আছে, ওইটাও কি সার্ভিস। তো আমরা একাধারে সার্ভিসও পড়ছি, আমরা ইন্টেলেকচুয়াল প্রোডাকশনও পড়ছি, আমরা টেকনোলজিতে পড়ছি, আমরা আর কিসে পড়ছি বলেন তো? আর কিসে পড়ছি? সার্ভিস তো বললাম। আচ্ছা আমি যদি বলি আমরা টোটাল এখানে কোনটা কোনটার মধ্যে পড়ছি? রিটেলিং এ পড়ছেন ভাইয়া? না, রিটেলিং আমরা পড়ি নাই। রিটেলিং এ অন্যান্যরা জড়িত আছে আমাদের সাথে, আমরা ডিরেক্ট পড়ি নাই। ধরেন আমাদের রিটেলিং এর জন্য আমাদের বইয়ের অন্যান্য যেটা ব্যক্তিবর্গরা আছে, যদি আমরা, হ্যাঁ বইয়ের কথায় আমরা দেখি না, ওইটা আরেক পক্ষ দেখে। তো কিছু জিনিস যদি থার্ড ডিরেক্ট পার্টি। আমরা দেখে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা রিটেলিং এও পড়ি। হ্যাঁ, মানে একটা সময় আমরা দেখবেন এটা আসলে সিজনাল, রিটেলিংটা আসলে আমাদের অনেক সময় আমরা দেখি বা দেখি না। হ্যাঁ, তো ওই দিক থেকে চিন্তা করতে গেলে আমরা রিটেলিং এও পড়ছি। হ্যাঁ, তার মানে রিটেলিং, ইন্টেলেকচুয়াল, টেকনোলজি, সার্ভিস আমরা চারটাতেই মোটামুটি পড়ছি। প্রথম তিনটা একটা তো আমরা পড়ি নাই, ঠিক আছে। ওকে, এবার চলে আসেন হোয়াট ইজ বিজনেস। For a profit making organization the primary objective is to maximize the wealth. তো এক কথায় বিজনেসের অর্গানাইজেশনে হ্যাভ সেকেন্ডারি অবজেক্টিভ দ্যাট সাপোর্ট দেয়ার প্রাইমারি অবজেক্টিভ, মানে অর্গানাইজেশনে প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটাই থাকে। তো সেকেন্ডারি অবজেক্টিভরা প্রাইমারিতে সাপোর্ট দেয়, তাহলে সেকেন্ডারি, সরি আপনার কারণ আমি একটু পরে চাইছি সেকেন্ডারি অবজেক্টিভ সাপোর্ট দেয়ার প্রাইমারি অবজেক্টিভ। ওকে, এবার ফর এ প্রফিট মেকিং অর্গানাইজেশন দ্য প্রাইমারি অবজেক্টিভ ইজ টু ম্যাক্সিমাইজ দ্য ওয়েলথ অফ দ্য ওনার্স। তার মানে একটা অর্গানাইজেশনের যদি সেটা প্রফিট মেকিং হয় তাহলে সেক্ষেত্রে এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে কেমনে শেয়ার হোল্ডারদের পকেটে টাকা ঢুকবে, মানে মালিকের পকেটে টাকা ঢুকবে, মালিকের ওয়েলথ বাড়ানো, এটাই হচ্ছে প্রাইমারি অবজেক্টিভ। ফর এ নন প্রফিট অর্গানাইজেশন ইট ইজ টু প্রোভাইড গুডস অ্যান্ড সার্ভিসেস ফর ইটস বেনিফিশিয়ারিজ। আর যদি সেটা নন প্রফিট অর্গানাইজেশন হয় এটার মধ্যে হচ্ছে যে পণ্য এবং সেবা যাতে করে তার বেনিফিশিয়ারিজদের কাছে পৌঁছে যেতে পারে। বেনিফিশিয়ারিজ কারা? যারা কিনা আপনার থেকে কোনো না কোনো একটা ভাবে উপকৃত হচ্ছে, তারা হচ্ছে বেনিফিশিয়ারিজ। ঠিক আছে, ধরেন একটা এনজিও প্রতিষ্ঠান কোন একটা কারণে ওই ধরেন কোনো কারণে কক্সবাজারে কোনো একটা দুর্ঘটনা ঘটছে, তো তারা গিয়ে ওদের থেকে কোনো না কোনো মাধ্যমে সেবা নিচ্ছে। তো যারা সেবা নিচ্ছে দে উইল বি কনসিডার্ড অ্যাজ বেনিফিশিয়ারিজ। A business is an organization which aims to maximize its owner's wealth, but which can be regarded as an entity separates from its owner. একটা ব্যবসায়ের প্রধান যেই বিষয়টা থাকে বা প্রধান যেই বা প্রাইমারি যে অবজেক্টিভ বা উদ্দেশ্যটা থাকে সেটা হচ্ছে মূলত ওনারদের ওয়েলথ ম্যাক্সিমাইজ করা। কিন্তু আপনার সেটা ম্যাক্সিমাইজ করলেও আমরা কি করি, একটা ব্যবসাকে তার মালিক থেকে আলাদা করে দেখি। এটা অ্যাকাউন্টিং এর কোন কনসেপ্ট অনুসারে বলেন তো? বিজনেস এন্টিটি। বিজনেস এন্টিটি কনসেপ্ট, বা যেটাকে বাংলায় ব্যবসা সত্তা নীতি বলে। তাহলে এই নীতি অনুসারে মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান একে অপর থেকে আলাদা। ওকে, এবার চলে আসেন এখানে দেখেন প্রফিট ওরিয়েন্টেড, এটার প্রাইমারি অবজেক্টিভ কি, নট প্রফিট ওরিয়েন্টেড এটার প্রাইমারি অবজেক্টিভ কি, আর সেকেন্ডারি অবজেক্টিভ গুলো দিয়ে দিছে যে সেকেন্ডারি অবজেক্টিভ কি, আবার নট ফর প্রফিটের সেকেন্ডারি অবজেক্টিভ। ওকে, এগুলা খুবই ইজি জিনিস, আপনারা দেখলেই বুঝবেন, তাই আর আমি এখানে সময় নষ্ট করতেছি না। ছকাকারে সুন্দর করে দেওয়া আছে, কোনটার পরে কি হবে এটা বোঝাই যায়। এবার হচ্ছে প্রফিট ওরিয়েন্টেড অর্গানাইজেশন আর জেনারেলি রেফার টু অ্যাজ বিজনেস। তো যখনই সেটার মধ্যে প্রফিট থাকে তখন সেটাকে আমরা বিজনেস বলবো।
এবার হচ্ছে নট ফর প্রফিট অর্গানাইজেশন আর ফ্রিকুয়েন্টলি স্ট্রাকচার্ড অ্যান্ড রান লাইক এ বিজনেস সো দ্যাট দে বেনিফিট ফ্রম দ্য ইকোনমি, ইফিসিয়েন্সি, ইফেক্টিভনেস। তার মানে হচ্ছে কি আমার নট ফর প্রফিট ওরিয়েন্টেডটা বিষয় মানে মূলত স্ট্রাকচার করা হয় কেন, অ্যান্ড রান লাইক এ বিজনেস, বিজনেসের মতোই রান করে, যাতে করে বেনিফিট ফ্রম দ্য ইকোনমি, ইফিসিয়েন্সি অ্যান্ড ইফেক্টিভনেস ইউজিং রিসোর্সেস দ্যাট প্রফিট ওরিয়েন্টেড ব্রিং, বাট দে আর নট জেনারেলি ওন্ড বাই দ্য শেয়ার হোল্ডার, প্রোভাইডার আর পার্টনার। অর্থাৎ এদের কাজ যেমন প্রফিট ওরিয়েন্টেডেরও কাজ একই, শুধুমাত্র তাদের চিন্তা ভাবনা আলাদা। একটার কাজ হচ্ছে শেয়ার হোল্ডারদের পকেট পুরানো, আর একটার কাজ হচ্ছে প্রতিষ্ঠানটা যেন ঠিকভাবে এক্সিস্ট করে, পরবর্তীতে টান না খায়, কোনো কারণে সারপ্লাস থাকে, যে সারপ্লাস দিয়ে বিপদের সময় কাজ করা যাবে এটা, কিন্তু শেয়ার হোল্ডারদের বা ওনারদের বেনিফিট করা না। এটা কোনটার জন্য? নট ফর প্রফিট ওরিয়েন্টেড। আর প্রফিট ওরিয়েন্টেড এর জন্য হচ্ছে যে শেয়ার হোল্ডারদের ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করা। আচ্ছা, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন পড়তে গিয়ে আরেকটা কথা একটু আচ্ছা এই লাইনটা শেষ করি তারপর বলতেছি। They do not primarily aim to maximize profit or the wealth of their owner, but instead are focused on providing goods and service to their beneficiaries at minimized cost. তার মানে নট ফর প্রফিট ওরিয়েন্টেড এর কাজ হচ্ছে যে কিভাবে স্বল্প খরচে তাদের বেনিফিশিয়ারিজ এর কাছে তাদের সেবাটাকে তুলে দিতে পারবে বা তুলে ধরতে পারবে, এটা হচ্ছে তাদের মেইন লক্ষ্য বা প্রাইমারি অবজেক্টিভ বলতে পারেন। The type of work engaged in the organization does not of itself determine whether it is a profit oriented or not for profit oriented. অর্থাৎ কোন একটা প্রতিষ্ঠান সেটা কি ধরনের কাজ করে তার ভিত্তিতে আপনি বলতে পারবেন না এটা কি প্রফিট নাকি নট ফর প্রফিট। কেন? ধরেন কথার কথা, কোন একটা হোটেল যেখানে কিনা আপনি গেলে টাকা দিবেন, আপনারা ভাত খাওয়াবে, বা ভাত খাওয়ার পরে আপনি বিল দিবেন, এটা একটা বিষয়। তারা কি করে? রান্না করে মানুষকে খাওয়ায়। তারা যে কাজ করে, ঢাকাতে একটা হোটেল আছে, নাম শুনছেন? ভালো কাজের হোটেল। জি, কারণ বাজার। করং বাজারে। হ্যাঁ, ওইখানে খাইতে হইলে কত টাকা লাগে বলেন তো? 1 টাকাও লাগে না, শুধু একটা ভালো কাজ করলেই হয়। এখন যেটা ভালো কাজের হোটেল, তারাও তরকারি কুটে রান্না করে মানুষকে খাওয়ায়, আর তারা এমনি হোটেল, ধরেন আমি যদি বলি স্টার হোটেল, সুপার স্টার হোটেল, তারপরে ব্লা 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 আরো অনেক কিছু, তো তারাও কি করে? রান্না করে মানুষকে খাওয়ায়। তো দুইটাই রান্না করে মানুষকে খাওয়ায়, এটার মাধ্যমে কি বোঝা যাইতেছে যে কোনটা প্রফিট আর কোনটা নট ফর প্রফিট? না। তার মানে এখানে বলা হচ্ছে যে টাইপ অফ ওয়ার্ক এঙ্গেজড এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন না যে এটা কি প্রফিট নাকি নট ফর প্রফিট। বোঝা গেছে? এবার আসেন, একটা কথা বলতে গিয়ে আপনাদেরকে বলা হয়নি, মানে ওই যে উপরের দিকে বলতে নিছিলাম, তো এটা পড়ানোর পরে বলবো তাই আর বলিনি, এখন বলছি। ধরুন আমরা একটা জিনিস বলছিলাম যে রেভিনিউ ম্যাক্সিমাইজেশন আর হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন, এই দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। কেমনে? ধরেন একটা প্রতিষ্ঠান, ধরেন কথার কথা নোবেল প্রফেশনাল একাডেমি, এটা একটা প্রতিষ্ঠান, তাই না? ধরেন এখন এই যে নোবেল প্রফেশনাল একাডেমি, এখানে ধরেন, বা আমি অন্য কিছু দিয়ে বোঝাই, নোবেল প্রফেশনাল একাডেমি নাই বুঝাইলাম, ধরেন যে কোনো একটা প্রতিষ্ঠান, আমরা প্রতিষ্ঠানে অ্যাক্রুয়াল এবং ক্যাশ বেসিসের মধ্যে সবচেয়ে বেশি কোন সিস্টেমটাকে ফলো করি, অ্যাক্রুয়াল নাকি ক্যাশ? অ্যাক্রুয়াল। ওকে, অ্যাক্রুয়াল বেসিসে ধরেন আপনি 50 জনের কাছে কোনো একটা জিনিস বিক্রি করছেন, তাদের একজনও টাকা দেয় নাই, আপনি টোটাল 50 জনের কাছে 1000 টাকা করে জিনিস বিক্রি করছেন, তাহলে আপনি রেভিনিউতে কত টাকা ধরবেন? টোটাল 50 যত আছে তত। 50,000 টাকা। আপনি রেভিনিউতে 50,000 টাকাই ধরবেন, যদি এখন 1 টাকাও পান নাই, তাই না? এখন ধরেন যে 50,000 টাকা ধরছেন, তাদের একজন আপনারা 1 টাকাও দেয়নি, তাহলে এবার বলেন রেভিনিউ ম্যাক্সিমাইজেশন হয়েছে, কিন্তু প্রফিট কি হয়েছে? না হয় উল্টা তো আরো লস হয়েছে, তাই না? কারণ আপনি যে 1000 টাকার জিনিস বিক্রি করছেন, এখানে অবশ্যই কস্ট অফ সেলস আছে বা কস্ট অফ গুডস সোল্ড আছে না? তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ আছে, সেলিং ডিস্ট্রিবিউশন আছে, অনেক কিছু আছে। এগুলা থাকার পরে উল্টা আরো এটা কি হয়ে গেল? লস মেকিং হয়ে গেল না? তাইলে এখানে দেখা গেছে রেভিনিউ হয়েছে কিন্তু লস হয়েছে, তাই না? তো তার মানে রেভিনিউ হইলেই প্রফিট হবে বিষয়টা এমন না। বোঝা গেছে? প্রফিট ম্যাক্সিমাইজেশন তখন বোঝায় যখন কিনা আপনার কি হয়, ওই টাকাগুলা পাওয়া যায়, ব্যাড ডেপ্ট হয় না, বা কস্টের থেকে রেভিনিউ বেশি থাকে, তখন হয় প্রফিট। আর যখন সেটা প্রফিট ম্যাক্সিমাইজেশন হয়, পরবর্তীতে এটা আস্তে আস্তে ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের রূপ লাভ করে। কারণ আমরা জানি কি, ধরেন প্রফিটের টাকা কোথায় গিয়ে যোগ হয়? রিটেন আর্নিং এ, তাই না? হয় কি না? হয়। এখন এরপরে ওই রিটেন আর্নিং থেকে আপনি সেটাকে শেয়ার ক্যাপিটালে ট্রান্সফার করে ফেলতে পারেন,
তাই না? ডিভিডেন্ডে। কোনটা ইস্যুর মাধ্যমে বলেন তো? কোন জিনিস দেওয়ার মাধ্যমে রিটেন আর্নিং থেকে শেয়ার ক্যাপিটালে ট্রান্সফার করে ফেলা যায়? বোনাস ইস্যু। বোনাস Stock ইস্যুর মাধ্যমে। dividend। গুড। কে বলছে জানো এটা? তন্ময় ভাইয়া। তন্ময় আহমেদ। তন্ময় আহমেদ দিকে আমাদের সাথে আছেন? জি ভাইয়া ছিলাম, এবারও আছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, গুড। তো তাহলে আমরা কি করতেছি? বোনাস ইস্যুর মাধ্যমে এটাকে আমরা আমাদের রিটার্নিং থেকে ক্যাপিটালে ট্রান্সফার করতে পারতেছি। তার মানে যদি আমার প্রফিট হয় তাহলে লং টার্মে আমি এটাকে ওয়েলথে ম্যাক্সিমাইজ করতে পারবো। কিন্তু শুধু রেভিনিউ হইলেই যে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হয়ে যাবে বিষয়টা এমন না। কারণ রেভিনিউ হইলে প্রফিট ম্যাক্সিমাইজেশন না হয়ে লসও হইতে পারে। তাহলে আমরা বুঝাইতে পারছি সবকিছু? জি ভাইয়া। আচ্ছা, এবার চলে আসেন ডেফিনেশন অফ বিজনেস। তো আমরা বলছি যে প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে কি অফ দ্য অর্গানাইজেশন দ্যাট ডিটারমাইন্স ওয়েদার অর নট ইট ইজ এ বিজনেস। তার মানে আমাকে প্রথমত আমার প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে একটা অর্গানাইজেশনের যে আমার এটা ব্যবসা নাকি ব্যবসা না, প্রথমে এটা ডিটারমাইন করা। আর যখন সেটা ব্যবসা বা ব্যবসা না এটা আমরা বুঝতে পারবো, এটা যদি প্রফিট মেকিং এর উদ্দেশ্যে হয় তখন সেটাকে আমরা বলবো ব্যবসা। আর যখন প্রফিট মেকিং এর উদ্দেশ্য থাকবে না তখন আমরা বলবো যে এটা ব্যবসা না। An organization that is oriented toward making a profit for its owner to so as to maximize their wealth and that can be regarded as an entity separate from its owners. তার মানে আমরা আমাদের ব্যবসা থেকে মালিককে আলাদা করতে পারবো অ্যাজ পার বিজনেস এন্টিটি কনসেপ্ট। আর আমাদের যখন আমরা সেটাকে বলবো ব্যবসা, অবশ্যই এখানে প্রফিট ওরিয়েন্টেড একটা আমাদের ইচ্ছা থাকতে হবে যে আমরা মূলত এটা করতেছি মুনাফা অর্জনের উদ্দেশ্যে। এবার লস হইলেও সেটা কিছু করার নাই, উদ্দেশ্য যদি মুনাফা অর্জনের হয় তাহলেই সেটা বিজনেস হবে। এবার হচ্ছে স্টেক হোল্ডার ইজ এ পারসন হু হ্যাজ অ্যান ইন্টারেস্ট অফ সাম কাইন্ড ইন এ বিজনেস। তো একটা স্টেক হোল্ডার হচ্ছে সেই ব্যক্তি যার কোনো না কোনো ভাবে ওই বিজনেসের সাথে ইন্টারেস্ট জড়িত থাকে। তা আমরা ওই দিন স্টেক হোল্ডার শেয়ার হোল্ডার বললাম না? জি জি ভাইয়া। আচ্ছা দেখি, লিজা তো গত 2টা ক্লাসে ছিলেন তাই না? জি ভাইয়া। বলতে পারবেন? জি পারবো। বলেন তো। স্টেক হোল্ডার হচ্ছে আমার লাইক ডেলিভারি ম্যান থেকে শুরু করে কোম্পানির এমডি পর্যন্ত সবাই হতে পারে। আচ্ছা, কোম্পানির বাইরে যে সে হইতে পারে নাকি পারে না? না না, কোম্পানির সাথে রিলেটেড সকল ব্যক্তি। আচ্ছা, কোম্পানির সাথে ধরেন কথার কথা আপনি হচ্ছে আপনার কোম্পানিতে মোজো বিক্রি করেন। কি বিক্রি করেন? মজো। মোজো। এখন এই মোজোটা যে দোকানদার থেকে কিনে খাইতেছে সে কি স্টেক হোল্ডার হবে নাকি হবে না? আমি একটু ওনাকে জিজ্ঞেস করছি, আর কেউ উত্তর দিবেন না। হ্যাঁ বলেন। দোকানদার তো হবে না। দোকানদার হবে না, দোকানদার কাস্টমার কি হবে? কাস্টমারও না। আমি সবাই যদি স্টেক হোল্ডার হবে। আচ্ছা শুনেন, সবাই হবে। স্টেক হোল্ডার কাকে বলে? সবাই স্টেক হোল্ডার হবে, দোকানদারও স্টেক হোল্ডার, কাস্টমারও স্টেক হোল্ডার। ঠিক আছে, এবার আসেন। কোম্পানির সাথে যে স্বার্থ সংশ্লিষ্ট থাকলে স্টেক হোল্ডার হয়। কিন্তু আমি সে তো যে directly বা কিনতেছে ও তো indirectly। কোম্পানির সাথে কানেক্টেড না। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি, শুনেন। আচ্ছা এবার আমি বলি। আমি বললাম যে প্রথমত আমাদেরকে বুঝতে হবে 3টা শব্দ যেটা নিয়ে আমাদের অনেকের মধ্যে কনফিউশন আছে। 3টা শব্দ কি কি? প্রথম শব্দ শেয়ার হোল্ডার, দ্বিতীয় শব্দ স্টক হোল্ডার, তৃতীয় শব্দ স্টেক হোল্ডার। শেয়ার হোল্ডার, স্টক হোল্ডার, স্টেক হোল্ডার। এবার আসেন শেয়ার হোল্ডার। ধরেন নোবেল প্রফেশনাল, ধরেন আমরা বললাম মোজো, মোজো দিয়ে বোঝাচ্ছি, মোজো দিয়ে বোঝাই। ধরেন মোজো কাদের? আকিজের না? জি জি আকিজ আকিজ গ্রুপ। হ্যাঁ, এখন ধরেন মোজো হুম আচ্ছা আকিজ হ্যাঁ হ্যাঁ ওইটাই তো। এবার আসেন, ধরেন মোজো কোম্পানির যে শেয়ার, হ্যাঁ, এটা যে ব্যক্তি কিনবে তাকে শেয়ার হোল্ডার বলবে, শেষ এক কথায়। এখন ধরেন মোজো কোম্পানির একটা শেয়ারের দাম 10 টাকা করে, ওই শেয়ারটা একসাথে 10 টাকা দিয়েও কিনা যায়, আবার ওই শেয়ারটা ইনস্টলমেন্ট বেসিসেও কিনা যায়। তো যখন ওই শেয়ারের পুরা টাকা শেয়ার হোল্ডার দিয়ে দিবে তখন ওই শেয়ারটা হয়ে যাবে ফুললি পেইড আপ শেয়ার। কি হবে? ফুললি পেইড আপ শেয়ার। এবার সে যদি ইনস্টলমেন্টেও কিনে তাও সে ধরেন ইনস্টলমেন্টে কিনলে সে একবার 2.5 টাকা দিল, পরের বার 2.5 টাকা, পরের বার 2.5 টাকা, পরের বার 2.5 টাকা, এভাবে করে 10 টাকা দেয়া হয়ে গেছে। তখন এটা হয়ে যাবে ফুললি পেইড আপ শেয়ার।
কিংবা সে যদি একবারে 10 টাকা দিয়ে কিনে তাহলে তো একবারে 10 টাকা দিয়ে কিনছে মানে ফুললি পেড আপ শেয়ার হয়ে গেছে। এখন যখন একই কোম্পানির ফুললি পেড আপ শেয়ার গুলোকে একত্রিত করে বিক্রি করা হবে তখন সেটাকে বলা হবে স্টক। তার মানে স্টক কি জিনিস, সেটা কি আলাদা কিছু না, এটা ওই শেয়ারই। যখন ওই অনেকগুলা ফুললি পেড আপ শেয়ারকে একত্রে লটে বিক্রি করা হয় তখন ওইটাকে বলে স্টক। আর এই স্টককে যে ব্যক্তি কিনে তাকে বলা হয় স্টক হোল্ডার। কি বলে? স্টক হোল্ডার। তাহলে হোল্ডার। শেয়ার হোল্ডার হচ্ছে সে যদি ইনস্টলমেন্ট বেসিসও কিনে তাকে আপনি শেয়ার হোল্ডার বলবেন, আবার একসাথে যদি কিনে ফেলে তাকে আপনি শেয়ার হোল্ডার বলবেন। কিন্তু স্টক হচ্ছে, স্টক হোল্ডার কাকে বলবেন? সেটা হচ্ছে অনেকগুলা শেয়ার যখন লটে বিক্রি করবে তখন যে ব্যক্তি বা ব্যক্তিবর্গরা এটাকে কিনবে তখন সেটাকে আপনি বলবেন স্টক হোল্ডার। এবার আসেন স্টেক ভাইয়া হোল্ডার কাকে বলে? লটে মানে স্টেক কি, এটা হোল্ডার কি হচ্ছে একত্রে সবকিছু? একত্রে, হ্যাঁ, মানে ধরেন একসাথে 10টা করে শেয়ার বিক্রি করছে, তাহলে 10টা মিলে একটা স্টক হয়েছে, বুঝছেন? ওকে ভাই, ঠিক আছে। 10টা শেয়ারকে একত্রে বিক্রি করা হয়েছে ভাই তখন সেটা একটা লটে স্টকের রূপ লাভ করছে। তো তার নরম্যান মানে স্টক, বলেন। ভাই যে স্টকটা কি মানে একই কোম্পানির হইতে হবে না, এরকম না? একই কোম্পানির হইতে হবে, আমি তো মোজো দিয়ে হ্যাঁ। বোঝাচ্ছি না। আপনি আচ্ছা ধরেন মোজো কোম্পানি কোকা কোলা কোম্পানির একসাথে করে স্টক করতে পারবেন না। একই কোম্পানির একই ধরনের শেয়ার হইতে হবে। মানে ধরেন আমি সাধারণ শেয়ার একটা আছে, তারপর অগ্রাধিকার শেয়ার বা প্রেফারেন্স শেয়ার একটা আছে। সাধারণ শেয়ার অর্থাৎ জেনারেল শেয়ার বা ইকুইটি শেয়ার আর প্রেফারেন্স শেয়ার একত্রে করে বিক্রি করলে এটার স্টক বলবে না। একই নেচারের একই কোম্পানির একই ফেস ভ্যালু, একই নেচারের একই কোম্পানির হইলে ফেস ভ্যালু একই হবে। তো তার মানে যখন হবে তখন সেটাকে বলা হবে স্টক। গেল। ফুললি পেইড আপ হতে হবে। একটা মিনিট। আচ্ছা, এবার হচ্ছে স্টেক হোল্ডার কাকে বলে? আই ডোন্ট নো, আমাদের পাশে বাসায় হয়তো বা কোনো কারণে ড্রিল মেশিন দিয়ে কাজ করতেছে মোস্ট প্রবাবলি, এটার জন্য সাউন্ড আসছে। আপনাদের আসছে? না ভাইয়া। না ভাইয়া। না ভাই আসে নাই? বাহ, এদিকে তো আমার কান ফেটে যাচ্ছে। আচ্ছা দেখেন তো, এবার আসেন আমরা যদি বলি যে ভাইয়া কোথায় ছিলাম। লটে বিক্রি করা মানে কি, মানে একত্রে বিক্রি করা মানে সব? একত্রে বিক্রি করা, হ্যাঁ, একত্রে একত্রে একসাথে বিক্রি করলে, ওকে। ভেঙে ভেঙে না, একসাথে করে যখন বিক্রি করবে তখন যতগুলাকে একত্রে করে বিক্রি করছে ওইগুলাকে মিলে একটা স্টক বলবে। ঠিক আছে, এবার আসেন ভাই এটা স্টেক কি হোল্ডার। শেয়ার হোল্ডার বিক্রি করবে না কোম্পানি বিক্রি করবে এটা এটা বাল্ক আকারে? এটা হচ্ছে ধরেন আর কারো মাধ্যমও বিক্রি করাইতে পারে। ঠিক আছে, এটা কারো মাধ্যমও বিক্রি করাইতে পারে, যেভাবেই করাক না কেন। যখন ফুললি পেড আপ শেয়ার ক্যাপিটালে যেগুলো আছে ওই সকল শেয়ার গুলাকে একত্রে করে বিক্রি করবে তখন সেটাই স্টক, এবার যেই বিক্রি করুক। ঠিক আছে, এবার আসেন স্টেক হোল্ডার কাকে বলে। এবার ধরেন আমরা বলছি মোজো কোম্পানির কথা। এখন মোজো কোম্পানির এখানে এমডি আছে, জিএম আছে, এমপ্লয়ি আছে। তারপর মোজো কোম্পানিকে কাঁচামাল সরবরাহ করা দেয় যারা, তারা সাপ্লায়ার আছে। মোজো কোম্পানির এগুলাকে ডিস্ট্রিবিউট করার জন্য বিভিন্ন পরিবহন সংস্থা আছে। তারপর বিভিন্ন বাজারে বাজারে তাদের ডিলার আছে। তারপরে হচ্ছে আপনার ওই যে কি বলে, ওই ডিলার থেকে আবার খুচরা দোকানদাররা কিনে আনে, তারা আছে। তাদের পরে আমরা কাস্টমাররা ডক ডক করে এটা কিনতে আসি, আমরা আছি। তার মানে এই যে মোজো কোম্পানির সাথে জড়িত স্বার্থ সংশ্লিষ্ট যত ব্যক্তিবর্গ আছে সবাই হচ্ছে এটার স্টেক হোল্ডার। কি বলে? স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার। এখন আমি যদি বলি, ধরেন লিজা, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে সরকার কি, তাহলে উত্তর কি হবে? সরকার। সরকার স্টেক হোল্ডার। আচ্ছা, আমি যদি বলি এনবিআর কি, এনবিআর কি বলেন তো? এনবিআর স্টেক হোল্ডার। এনবিআর ও স্টেক হোল্ডার। গুড। তার মানে হলো যে এনবিআর এর কাছে কি মোজো যদি ইনকাম বেশি করে সে ইনকাম ট্যাক্স পাইতেছে, মানে সে ট্যাক্স বেশি করে পাইতেছে না? জি। পাইতেছে। তাইলে এবার যদি ভ্যাট অথরিটি থাকে সেও স্টেক হোল্ডার। এবার ধরেন মোজো কোম্পানির বোতল রাস্তায় পড়ে আছে, একজন কুড়াইয়া নিয়ে বিক্রি করছে, সে কি? সে স্টেক হোল্ডার। সেও স্টেক হোল্ডার। তাহলে এবার আমরা স্টেক হোল্ডার কি বুঝতে পারছি? জি। ওকে, এবার আসেন এই কোম্পানি, তাহলে প্রাইমারি স্টেক হোল্ডার কি হয়েছে? সাব্বির আহমেদ, আপনি কিছু বলছেন ভাই? আচ্ছা, এবার হচ্ছে যে কোম্পানির স্টেক হোল্ডারের দুই ভাগে ভাগ করছে।
একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি কারা? প্রাইমারি হচ্ছে ওইটার মালিক, শেষ। প্রাইমারি কারা? ওইটার মালিক। আর সেকেন্ডারি স্টেক হোল্ডার কারা? মালিক বাদে যারা আছে সবাই সেকেন্ডারি। তাহলে প্রাইমারি হচ্ছে শুধু মালিক, আর সেকেন্ডারি হচ্ছে মালিক বাদে সবকিছু। ক্লিয়ার? জি ভাই। ওকে। এবার স্টেক হোল্ডার কি? লিটারালি এ পার্সন or group of person who has a stake in the organization. This means they have an interest to protect in respect of what the organization does and how it performs. তার মানে হচ্ছে এখানে তাদের প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো ভাবে ইন্টারেস্ট জড়িত আছে, কোনো না কোনো ভাবে। ঠিক আছে, এবার চলে আসেন নেক্সট স্টেপে। দেখেন, প্রাইমারি স্টেক হোল্ডার তো আমরা বললাম শেয়ার হোল্ডার অর পার্টনার অর প্রোপাইটার। কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডার, পার্টনারশিপের ক্ষেত্রে পার্টনার, আর সোল ট্রেডারশিপের ক্ষেত্রে হচ্ছে প্রোপাইটার। ঠিক আছে, এখানে যে স্টেক শব্দটা লেখা আছে এটা হচ্ছে মানে হচ্ছে ঝুঁকি। তো তাদের কোন জিনিসটা স্টেকে আছে? কোন জিনিসটা? যে টাকাটা তারা এখানে ইনভেস্ট করছে সেটা না? কোন জিনিসটা ঝুঁকিতে আছে? যে টাকাটা ইনভেস্ট করছে সেটা না? জি ভাই। তো এটা হচ্ছে তাদের মানি ইনভেস্টেড, যেটা করছে সেটা। এবার হোয়াট ডু দে টিপিক্যালি এক্সপেক্ট অফ দ্য বিজনেস? তো তারা মূলত বিজনেসের থেকে কি আশা রাখে? এ রিটার্ন অন দেয়ার ইনভেস্টমেন্ট সো দ্যাট দেয়ার ওয়েলথ ইনক্রিজেস। তারা চায় যেন তাদের ওয়েলথ আস্তে আস্তে বাড়তে থাকে, তারা এখান থেকে কিছু টাকা পয়সা চায়। স্টেডি গ্রোয়িং প্রফিট পেইড আউট বাই দ্য বিজনেস, অর্থাৎ তারা যেন চায় জিনিসটা স্টেডি হয় এবং গ্রোয়িং হয়, ফ্লাকচুয়েট না করে। তো ফ্লাকচুয়েট না করা মানে কি? ধরেন আমি যদি বলি নোবেল প্রফেশনাল একাডেমি, আমি কি চাই? আমি চাই হয়তো আমার এখানে যে রেভিনিউটা জেনারেট হবে এটা যেন এইভাবে হয়, অথবা এটা টুস করে উপরের দিকে উঠবে, টুস করে উপরের দিকে উঠবে, কিন্তু নিচে নামার কোনো দরকার নেই। ঠিক কিনা? জি। আমি এটা চাইবো না? জি ভাই। আপনারা কি চাইবেন? আপনারা আপনাদের বেলা থেকে আপনি যদি কোনো একাডেমির ওনার হন তখন আপনি কি চাইবেন? শুধু বাড়তে দাও। সেম জিনিসই তো চাইবেন নাকি? নাকি না। বলবেন যে না না ঠিক আছে, লসে যাই লসে যাই, নাকি? আচ্ছা, অনেক মজা টজা করছি, এবার আমরা একটু ভোট নেই। আমাদের ক্লাস কেমন লাগছে বলেন? অনেকক্ষণ গল্প স্বল্প মারলাম, এটা গল্পই করছি। আমি মূলত কোনো পড়ানো খুব সিরিয়াসলি পড়াই না, আমি এভাবে করে পড়াই মজায় মজায়। কিছু উদাহরণ ক্লাস দিব। করে মজা পাইছি ভাইয়া, সত্যি কথা। হ্যাঁ, ক্লাস করে ভাইয়া মজা পাইছি, গল্পের মাধ্যমে মুভিতে চলে আচ্ছা গেছিলাম। ঠিক আছে। ইভেন আমি এটা বলতে পারি যে আপনাদের বেশি মুখস্থ করার দরকার নাই, শুধু যেটা আমি দাগাবো এটা পড়বেন পরীক্ষার আগে, যখন এগুলা জাস্ট যেদিন যেটা পড়ানো শেষ হবে ওইটা ওই দিন রাতে প্রয়োজন আধা ঘন্টা রিভিউ করে ঘুমাবেন। এটাই আপনার, যখন আপনি যেটা পড়তে যাবেন, আমি যখন যে উদাহরণটা আপনাকে দিছিলাম এই উদাহরণটা আপনার মাথার মধ্যে ঘুরতে থাকবে, আর যখন ওই উদাহরণটা ঘুরতে থাকবে ওইটাই আপনার মাথার মধ্যে ভালোভাবে কাজ করবে। তো ডেইলির পড়া ডেইলি কমপ্লিট করে ফেলার চেষ্টা করবেন, কারণ আমরা যদি পড়াইতে যাই তখন সেক্ষেত্রে আমরা তো পুরো দুনিয়া পড়াচ্ছি না, আমরা পড়াচ্ছি এক লাইন, বলতেছি 10 লাইন। এখন আপনি পড়তে গিয়ে তো এক লাইনই পড়তেছেন, 10 লাইন তো বইতে লিখা নাই। আর আপনি যদি আজকেরটা আজকে না পড়েন, যে 10 লাইন আমি আপনাকে বলছি এগুলো আপনার মাথায় থাকবে না, এরপরে মাথা থেকে আস্তে আউট হয়ে যাবে, মাথায় ঢুকাইতে অনেক প্রবলেম হবে। কিন্তু যদি আপনি ডেলিটা ডেলি পড়ে ফেলেন তাহলে ওই জিনিসটা একদম সাথে সাথে মাথায় সেট হয়ে যাবে, কোনোভাবে মাথা থেকে বের হওয়ার কোনো চান্স নাই। তো আমি একটু একটা সার্ভে চাচ্ছি আর কি, সেটা হচ্ছে আমাদের এখানে পেইড মেম্বার এখনো না, বাট পেইড মেম্বার হিসেবে থাকতে চাচ্ছি বিজনেস ফাইন্যান্সে, কারা কারা একটু হাত তোলেন তো। আমাদের ক্লাস সংখ্যা হবে মিনিমাম 24টা, মিনিমাম 24টা। পেইড মেম্বার না, কিন্তু পেইড মেম্বার হিসেবে থাকতে চাচ্ছি। কোশ্চেনটা ছিল এই, যারা পেইড মেম্বার তাদের উঠানোর দরকার নাই, যারা এখনো পেমেন্ট করি নাই কিন্তু থাকতে যাচ্ছি তাদেরকে তুলতে বলা হয়েছে। ওকে, আচ্ছা আমি মোটামুটি হাত তোলা দেখছি, আবার নামাইলাম। এবার হচ্ছে যারা ভাবতেছি যে আসবো কি আসবো না, তারা একটু হাত তুলি তো। আর কেউ? মাত্র একজন ভাবতেছি, ভাবার দলে আর কেউ নাই? আচ্ছা ঠিক আছে, গুড। ওকে, এখন পর্যন্ত বুঝেন না এমন কে কে কি আছেন বলেন?
সব বুঝছেন? ভাইয়া হুম। সাইনার্জিটা একটু বলে দেন। আচ্ছা, সাইনার্জি মানে হচ্ছে ধরেন আপনার একটা নিজস্ব শক্তি আছে, আমারও একটা নিজস্ব শক্তি আছে। এখন ধরেন উদাহরণ দিই বাহুবলী দিয়া। বাহুবলী মুভি দেখছেন? জি ভাইয়া দেখছি। আচ্ছা, এখন ধরেন আপনি হইলেন কাটাপ্পা আর আমি হাই হইলাম হাই বাহুবলী। হাই। কথার কথা, একটু মজা করি, কি বলেন? জি এখন ভাইয়া। ধরেন, না এটা কিন্তু কাটাপ্পা কিন্তু বাহুবলীর অনেক পছন্দ করতো, তাই না? ভাইয়া আমি মানে এ তো এমনিতে বাধ্য হয়ে মারে দিছে, কিছু আমি করার এমনিতে নেই। এমনিতে চুল ফালা দিছি স্যার, বলেন ভাইয়া। ও আপনিও ফালাই দিচ্ছেন, আমিও ফালাই দিছি, তো দুইজনই কাটাপ্পা হয়ে গেলাম। ধরেন কোনো কারণে দুই কাটাপ্পা, ধরেন আপনি আলাদা করে আপনি যুদ্ধ করতেছেন, আপনি একসাথে 10 জনরে শোয়াই দিতে পারেন, আমিও 10 জনরে শোয়াই দিতে পারি। এখন ধরেন আমরা দুইজন আলাদা আলাদা জায়গায় যুদ্ধ করতেছি, তাহলে আমরা শোয়াইতে পারবো একজনের 10 জনরে, উপকাত করে দিতে পারবো। এখন আমরা যখন বললাম যে চলেন আমরা দুইজন একসাথে হইয়া যুদ্ধ করি, তাইলে কি 10 জনের থেকে বেশি মারতে পারবো না আমরা? জি ভাইয়া। পারবো। এই যে ধরেন 2 আর 2 যোগ হয়ে আপনার হওয়ার কথা আলাদা আলাদা করে 10 জন 10 জন করে 20 জন, কিন্তু আমরা দুইজন যখন একত্র হয়ে গেছি, বললাম যে আপনি সামনেরটা দেখেন, আমি পিছনেরটা দেখি, আমার পিছনে আমার আর গার্ড দিতে হচ্ছে না, আপনার পিছনে আপনার গার্ড দিতে হচ্ছে না, আমরা দুইজন দুই পাশে তলোয়ার চালাইতেছি। তো ধরেন মারা গেছে 30 জন, এমনিতে ইন্ডিভিজুয়ালি কতজন মরতো? 20 জন। 20 জন, এখন হয়ে গেছে কত? 30 জন। এটাই হচ্ছে সাইনার্জি, বুঝছেন? জি জি এখন বুঝছি। এই যে সুন্দর জিনিস। এখন কে কে বলেন বাহুবলী দেখেন না, একটু হাত তোলেন তো। তারা সমস্যা নাই, নাই দেখতে পারেন ভাই। ইকরা, ইশ্বাস, শাহির না? আপনি মুভি টুভি দেখেন না? টোটালি মুভি দেখেন না? দেখি ভাই, বাট খুব রেয়ার, খুব রেয়ার। খুব রেয়ার। আপনি কোন মুভিটা দেখছেন আমার একটু বলেন তো। কেজিএফ দেখছি ভাই। কেজিএফ দেখছেন? আচ্ছা, কেজিএফ আরেকজন দেখেন না, আপনি বাহুবলী দেখেন না। আচ্ছা, 3 ইডিয়টস দেখছেন? হ্যাঁ ওটা তো দেখছি। আচ্ছা ঠিক আছে, গুড। তো কিছু মুভি আছে, এগুলা মাঝে মাঝে একটু দেখবেন। শুধু পড়ালেখা করলে তো হয় না, একটু একটু আমাদের বিনোদনের দরকার আছে, নাহলে একটা সময় পরে ভাইয়া দেখবেন যে হতাশা, নিরাশা। হ্যাঁ বলেন সাব্বির ভাই, কিছু ফিগার বলবেন? অন পয়েন্ট অন যেটা ওইটা একটু বলে দেওয়া যাবে একবার? কোনটা? ওই যে প্রফিট আর নন প্রফিট অর্গানাইজেশনের একটা ফিগার দেয়া আছে আর কি, কোথায়? উপরে আর কি। এটা? হ্যাঁ এটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে বলা হয়েছে যে বাম পাশে প্রফিট আর ডান পাশে নট ফর প্রফিট দিছে। তো বলছে যে প্রাইমারি অবজেক্টিভ হয়েছে এগুলা, সেকেন্ডারি অবজেক্টিভ পরে যেগুলা দিছে এগুলা। তো কোনটার কাজ কোনটারে হেল্প করা? সেকেন্ডারি কাজ প্রাইমারি হেল্প করা। ওকে, সেকেন্ডারি কাজ প্রাইমারিটা হেল্প করে, এটা আমরা বুঝে গেছি। তো এখন ধরেন আমরা যদি দেখি যে আপনার প্রফিট ওরিয়েন্টেডে সেখানে কি হচ্ছে, ইনপুট বা ম্যাটেরিয়াল থেকে আউটপুট আসতেছে, আউটপুট থেকে ইনপুট থেকে ম্যাটেরিয়ালের ইনপুট বা ম্যাটেরিয়াল এগুলোর মাধ্যমে আমরা হচ্ছে আউটপুট বের করা, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি অবজেক্টিভ। কারণ আউটপুট বের করলেই কি আমাদের লাভ হচ্ছে? না। হচ্ছে না। আউটপুট বের করে এটা তো বিক্রি করে প্রফিট আনলে তখন হবে হচ্ছে আমার প্রাইমারি অবজেক্টিভের বিষয়টা মানে হয়ে আসবে, কিন্তু এর আগ পর্যন্ত তো আমার লাভ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলো সেকেন্ডারি অবজেক্টিভই। তাহলে গেল জি। প্রফিট ওরিয়েন্টেড। এবার নট ফর প্রফিটে কি হলো, আমি ধরেন কোনো কারণে আমার ইনপুট রেভিনিউটাতে পরে আসতেছি, ট্যাক্সেশনের বিষয়টা। তো প্রথম হচ্ছে আমি ইনপুট ম্যাটেরিয়াল, সেটা লেবার, ফাইন্যান্স, এগুলোর মাধ্যমে মিনিমাইজ কস্ট অফ প্রাইমারি গোল। এটার কাজ কিন্তু আপনার প্রফিট ওরিয়েন্টেড না, এটা হচ্ছে কি করা, প্রাইমারি গোলকে, কস্টটাকে মিনিমাইজ করা। তো প্রাইমারি গোল কি, মানুষের হেল্প করা। এই যে মানুষের হেল্প করাটা হচ্ছে আমার প্রাইমারি গোল। তা আমি এই প্রাইমারি গোলের মাধ্যমে আমি কি করতেছি, সকলের দ্বার প্রান্তে আমার সেবাটাকে পৌঁছে দিচ্ছি। এখানে আমার আউটপুট বা সার্ভিসটা হচ্ছে আমার ওই পণ্য বা সেবা, যেটা কিনা প্রভিশন অফ গুডস বা সার্ভিসের মাধ্যমে পাবলিক বেনিফিশিয়ারিজ হচ্ছে। তো তার মানে এই যে যারা আমার এই পণ্যটা থেকে কোনো না কোনোভাবে বেনিফিটেড হচ্ছে, তারা হচ্ছে কিসের মাধ্যমে, প্রভিশন অফ সার্ভিস আর গুডস এর মাধ্যমে। আর এই যে পাবলিক বেনিফিশিয়ারিজ হওয়ার পরবর্তীতে এটা থেকে বিভিন্নভাবে রেভিনিউ আসতেছে বা অন্যান্য বিভিন্ন মাধ্যমে টাকা পয়সা ঢুকতেছে, তো সেটা আবার ইনপুট হিসেবে আমি ইউজ করতেছি। দ্যাট মিনস এটা অন্য কোনো পক্ষের কাছে যাচ্ছে না, ওইখানে দেখা যাচ্ছে যে ওনার কাছে চলে যাচ্ছে, এটা আর ফেরত আসতেছে না। ঠিক আছে, ওনার আবার ইনভেস্ট করলে আসতেছে।
কিন্তু এখানে পাবলিক বেনিফিশিয়ারিজ এর মাধ্যমে তাদের থেকেও যদি কোনো টাকা পয়সা আসে, এখানে যে নট ফর প্রফিট মানে পুরাপুরি চ্যারিটেবল বিষয়টা এমন না। আপনি ধরেন সিঙ্গারা বানাইতেছেন, এখন আপনার সিঙ্গারা বানানোর, এখন তো সিঙ্গারা সব জায়গায় 10 টাকা করে বিক্রি হয় না, তো এরা তো বিজনেস করে। আর ধরেন কোনো এক মাইক্রো জায়গায় ক্রেডিট তারা হতে 5 পারে টাকা ভাই, করে। হ্যাঁ মাইক্রো ক্রেডিট হতে পারে। হ্যাঁ, এখন ধরেন কোনো এক জায়গায় তাদের কাজ হচ্ছে মানুষজন যাতে করে ভুক্ত না থাকে। হ্যাঁ সরি, ভুক্ত হ্যাঁ না, অভুক্ত মনে হয় নাকি, হ্যাঁ অভুক্ত না হ্যাঁ থাকে। তো এটার জন্য হচ্ছে যে এই অভুক্ত না থাকার কারণে তারা কি করে, ধরেন এক একটা সিঙ্গারা, ওই 10 টাকা দামের সিঙ্গারা গুলাকেই তারা 5 টাকা করে বিক্রি করে। তাদের কাজ হচ্ছে যাতে করে মানুষে খিদায় মরে না যায় বা কিছু খাইতে পারে। তো এই যে তারা টাকাটা পাইতেছে, এটা আবার কোথায় আসতেছে, আবার ওই প্রতিষ্ঠানে ঢুকতেছে না পরের দিন সিঙ্গারা বানানোর জন্য। ইনপুটে যাচ্ছে আবার। হ্যাঁ, তো তার মানে আবার সিঙ্গারা বানানোর জন্য আবার ভিতরে ঢুকতেছে, আবার এটা ঘুরে আবার সিঙ্গারা বানানোর জন্য আবার ভিতরে ঢুকতেছে, এভাবে করে যাচ্ছে। এটা কিন্তু কারো পকেটে ঢুকে যাচ্ছে না, তাই না? হুম, এবার বুঝতে পারছি আমরা। জি। এইখানে তো ভাইয়া কোনো প্রাইমারি বা সেকেন্ডারি অবজেক্টিভ নাই নন প্রফিটের ক্ষেত্রে। হ্যাঁ, নন প্রফিটের ক্ষেত্রে আমি যদি বলি যে সেকেন্ডারি কি, সেকেন্ডারি হচ্ছে যে প্রাইমারিকে হেল্প করা, তো এখানে মেইন সেকেন্ডারি হচ্ছে যে ওই যে মিনিমাইজিং কস্ট অফ প্রাইমারি গোল, এটাই হচ্ছে সেকেন্ডারি। আর আপনার প্রভিশন অফ গুডস প্রাইমারি অ্যান্ড সার্ভিসটা হচ্ছে লক্ষ্যমাত্রাটাকে প্রাইমারি। কমানোটাই হচ্ছে আপনার সেকেন্ডারি অবজেক্টিভ, খরচ কমানো। আচ্ছা। ঠিক আছে, আর জি। প্রাইমারি হচ্ছে উপকার করা। এখন ধরেন আপনি খরচ কমাইছেন ভালো কথা, কিন্তু আপনার সিঙ্গারা মানুষ খায় না, তাহলে আপনি কি উপকার করতে পারছেন? না। আপনি 5 টাকা সিঙ্গারা বানাইছেন ভালো কথা, কিন্তু আপনার সিঙ্গারা কেউ ধরেও না, তাহলে কি হলো আর, তাই না? জি। ওকে, তারপর বললো কি প্রফিট ওরিয়েন্টেড অর্গানাইজেশন আর জেনারেলি রেফার টু অ্যাজ বিজনেস। তো প্রফিট ওরিয়েন্টেড অর্গানাইজেশনটাকে বিজনেস বলে বলা হয়, মানে যেগুলো হচ্ছে প্রফিট ওরিয়েন্টেড, প্রফিট করলে সেটা বিজনেস হবে। প্রফিটের ইচ্ছা থাকলে, নট প্রফিট করলে। লস করলেও বিজনেস হতে পারে কারণ তার প্রফিটের ইচ্ছা ছিল। নট ফর প্রফিট অর্গানাইজেশন আর ফ্রিকুয়েন্টলি স্ট্রাকচার্ড। এগুলো পড়ানো হয়েছে ভাইয়া। এগুলো পড়ানো হয়েছে না, সরি আমি তো। জি জি। হুম, এখানে দেখেন, এখানে কি হইলো, এবার সেকেন্ডারি, এখানে আমরা বললাম যে আমরা উপরের দিয়ে কি ছিল, এখানে স্টেক হোল্ডার কারা, এরপরে কোন জিনিসটা স্টেকে আসে আর কোন জিনিসটা টিপিক্যালি এক্সপেক্ট করে। তো সেকেন্ডারি স্টেক হোল্ডার হচ্ছে ডিরেক্টর, ম্যানেজার, এমপ্লয়ি, ট্রেড ইউনিয়ন যারা আছে তারা হচ্ছে সেকেন্ডারি স্টেক হোল্ডার। তো এদের মূলত কোন জিনিসটা ঝুঁকিতে আছে, এদের লিভলিহুড, তাদের বেঁচে থাকাটা, কারণ প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় তাদের ইনকাম বন্ধ হয়ে যাবে, আর তাদের ইনকাম বন্ধ হয়ে গেলে তাদের বেঁচে থাকায় প্রবলেম হবে। তারপর তাদের ক্যারিয়ার, তাদের রেপুটেশন। ধরেন কোনো কারণে কোনো একটা আপনি বড় কোম্পানিতে জব করেন, আপনি গিয়া সবাইরে বলতেছেন, কিংবা আপনি কথার কথা বিবাহিত না, আপনি অবিবাহিত, আপনার আব্বু আম্মু বলতেছে আমার পোলা তো ওই জায়গায় চাকরি করে, বেতন এত লাখ, এভাবে করে বলতেছে। তো তার মানে এই যে এই জিনিসটা, এটা আপনার কি ক্যারিয়ার বা রেপুটেশন একটা ইম্প্যাক্ট করতেছে না? করতেছে। এরপরে আপনি এখান থেকে কি এক্সপেক্ট করেন, এখানে এক্সপেক্ট করেন ফাস্ট অ্যান্ড গ্রোয়িং রিমিউনারেশন, সরি ফেয়ার অ্যান্ড গ্রোয়িং রিমিউনারেশন। ফেয়ার মানে কি, ধরেন আপনি কাজ করতেছেন সারাদিন, আপনার টাকা দিতেছে 10,000, এটা কি ফেয়ার হইলো? না। না। আপনি কাজও করতেছেন সেই অনুযায়ী আপনারা ভালো মতো বেতনও দিতেছে। আচ্ছা, ইকরা ইশরা শাহির যিনি আছেন, আপনিও কি আমাদের সাথে ছিলেন না মনে হয় নাকি? হ্যালো, আমাদের সাথে আগে শোনা যায় ছিলেন? না কি ভাই? হ্যাঁ, হ্যাঁ ভাই, ইকরা দুটো কোর্স ইশরা, করেছি। হ্যাঁ ঠিক জি আছে জি। ঠিক আছে। তো এরপর হচ্ছে যে আপনার, তারপর কি দেখা যাচ্ছে যে লিভলিহুড, তারপর এটা তো গেল, তারপর আপনি চাচ্ছেন ফেয়ার অ্যান্ড গ্রোয়িং রেমিউনারেশন চাচ্ছেন, ক্যারিয়ার প্রগ্রেশন চাচ্ছেন, আপনি চাচ্ছেন আপনার ক্যারিয়ার যেন ধীরে ধীরে উন্নতির দিকে যায়। সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট চাচ্ছেন, যেখানে কিনা আপনি নিরাপদে নির্বিঘ্নে কাজ করতে পারেন। তারপর ট্রেনিং চাচ্ছেন, মানে কোনো সময় কোনো কিছু যদি দরকার হয় সেটা। পেনশন চাচ্ছেন, যাতে করে আপনি বৃদ্ধ বয়সে ওই জিনিসটা আপনার ছুটি হিসেবে কাজ করে। তাহলে এই যে আমরা যা কিছু চাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের এইভাবে করে বাকিগুলা পড়ে নিবে, এগুলো সহজ আছে কেমন। আর আমরা আজকের জন্য আমাদের এই ক্লাসটা এখানে ভাইয়া সমাপ্ত লাস্টের ঘোষণা একটা করি। পয়েন্ট একটু যদি ডিসকাস করতেন, বলেন। ওই যে দ্য লোকাল কমিউনিটি এন্ড দ্য পাবলিক অ্যাট লার্জ, এটা একটু যদি বলতেন ভাইয়া। আচ্ছা, এটা, আচ্ছা জি দেখেন, ভাইয়া। লোকাল কমিউনিটি বা পাবলিক অ্যাট লার্জ, এটা মানে হচ্ছে ওই যে আমরা বললাম না যে আমরা মজুর কথা বলছি, তাই না? তো মজুর জি মধ্যে যারা হচ্ছে ওই মজুর কোম্পানির আশেপাশে থাকে, তো তাদেরও তো কোথাও না কোথাও কোনো ইম্প্যাক্ট পড়ে। মজুর কি সবগুলা কি একদম সলিড জিনিসপত্র তা থাকে না, কিছু রাসায়নিক বা বজ্র পদার্থ তো থাকতে পারে না? জি ভাইয়া। হ্যাঁ, এখন তার পরবর্তীতে আবার এলাকার যারা, ধরেন আপনার যদি কোনো কারণে আপনি
ধরেন আমি যদি বোম্বে সুইটস বলি বা ধরেন মোজো দিয়েও বলি, তো মোজোতে যারা আপনার আশেপাশের লোকজন আছে, কারখানার আশেপাশের লোকেরাই তো ওই কারখানাতে চাকরির জন্য ডাকা হবে সবার আগে, তাই না? জি আপনার ভাই। কি মোজোর যদি গোডাউন থাকে হচ্ছে কোথায়, ধরেন ধামরাইতে, তারা কি কুমিল্লা থেকে লোক নিয়ে আসবে নাকি চট্টগ্রাম থেকে লোক নিয়ে আসবে? তারা ওই যে ধামরাইয়ের আশেপাশে কাউরে না কাউরে নিবে, তাই না? জি ভাই। তো তাইলে এরা কি লোকাল কমিউনিটি না? জি 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 ভাই। তো এরপর হচ্ছে তাহলে আবার এই যে মোজোর কারণে আমাদের কি হচ্ছে, এই যে ধরেন দেশের ইকোনমিতে একটা রোল প্লে করতেছে, তারা আবার মানুষজনরে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করতেছে, তাই না? করতেছে না? জি ভাই। উই সেভ প্যালেস্টাইন দিয়ে তারা করলো না? এই যে ধরেন আপনার এই কাজগুলা করতেছে, এটার মাধ্যমে কি হচ্ছে, ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার ইউজ বাই বিজনেস, দ্য ওয়েলফেয়ার অফ এমপ্লয়িজ, মানে এগুলো হচ্ছে স্টেকে আছে। তার মানে একটা ব্যবসায় তারা যদি ভালো ভাবে রোল প্লে করে তাহলে ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচারে একটা রোল প্লে হবে, কারণ ওইখানে উন্নত হবে। আর যদি তারা খারাপ করে তাহলে আস্তে আস্তে ধরেন দেশের সকল ব্যবসায়ীরা যদি উল্টাপাল্টা কাজ করে তাহলে দেশের ইনফ্রাস্ট্রাকচার আরো ধ্বংস হয়ে যাবে না? জি তো ভাই। এটা হচ্ছে একটা বিষয়। দেন হচ্ছে কি, দ্য ওয়েলফেয়ার অফ এমপ্লয়িজ, এবার এমপ্লয়ীদের ওয়েলফেয়ার তারা চায়, মানে তারা চায়, অর্থাৎ তারা ধরেন আপনি ধরেন ওই মোজো কোম্পানির আশেপাশে আপনি থাকেন, এখন আপনি এখানে এখনো চাকরি করেন না, তারপরে তো আপনি চাইবেন যে এখানে ভালো স্যালারি ম্যালারি দেখ, তাই না? কেন চাইবেন? কারণ কোনো একদিন যদি আপনার চাকরির দরকার ওইখানে গিয়ে তো আপনিও চাকরি করতে পারেন, তাই না? জি ভাই। পারেন না? জি ভাই। তা আপনি যদি দেখবেন যে এই জায়গাটা অনেক ভালো, সেফ, টাকা পয়সা ঠিকঠাক মতো দেয়, তাহলে আপনি এই জিনিসটা সবসময় আপনার মাথায় রাখবেন যে হ্যাঁ, আমার দরকার হইলে আমিও যাব। আর এবার এই ক্ষেত্রে এক্সপেকটেশন আপনার কি, এখন সাউন্ড শোনা যায়? না ভাইয়া। এখনো শোনা যায় না? জোস জোস। আচ্ছা যাই হোক, আমার পুরো এক মনে হয় কানের মধ্যে ড্রিল মেশিন ঢুকে গেছে, এরকম সাউন্ড হচ্ছে। আচ্ছা দেখেন, রিজনেবল, কোথায় ছিলাম? রিজনেবল এমপ্লয়মেন্ট এন্ড আদার বিজনেস প্র্যাকটিসেস। তো আপনি এখান থেকে এক্সপেক্ট করবেন যে এখানে যেন এমপ্লয়মেন্টটা রিজনেবল হয় এবং অন্যান্য বিজনেস প্র্যাকটিস গুলো যেন রিজনেবল হয়। আর কোনো কিছু? না ভাই, ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, তো আমরা হচ্ছি আজকের জন্য আমরা আমাদের এটাকে সমাপ্ত ঘোষণা করতে যাচ্ছি। আপনাদের যাদের যাদের আমাদের সাথে থাকার ইচ্ছে হয় তারা ভাইয়া, চাইলে এখানে একটা বলেন। ভাই হ্যাঁ এবার তোমরা আপনি বিজনেস ফাইন্যান্স নিবেন? হ্যাঁ, আমি আপনাকে বলি, আমি হচ্ছি এমআই আর ট্যাক্স ছাড়া সবই নিব, বলে দিলাম জান। আচ্ছা। এবার আমি এমআই আর ট্যাক্স ছাড়া সবই নিব, এর পরের বারেরটা জানি না। সো এবার আমি এমআই আর হচ্ছে ট্যাক্স ব্যতীত বাকি 5 সাবজেক্টের ক্লাস আমি নিজেই নিব, ঠিক আছে? ওকে। সো নিঃসন্দেহে আসতে পারেন। এবং এখানে আমরা ম্যাথও করা, এগুলো অনেক পরীক্ষা আসে। অনেকেই আছে বিজনেস ফাইন্যান্সে ম্যাথ ট্যাথ করেন না। হ্যালো, খালিদ ভাই, আপনার থেকে ইকো আসছে। কিছু বলবেন খালিদ ভাই? এই ক্লাসটা কি দিয়ে দিবেন? আজকের যেটা, এটা জি জি, এটা ইউটিউবে থাকবে। হ্যাঁ, এটা ইউটিউবে থাকবে। ভাইয়া এই ক্লাসটা ক্লাসটা অনেক ভালো ছিল, অনেক হবে? ভালো ক্লাস ছিল একটা। জি জি। বুঝি নাই কি বলছেন। সন্ধ্যায় কি অ্যাকাউন্টিং হয়েছে আজকে? ইনফরমেটিভ একটা ক্লাস ছিল, দাঁড়ান, তাই আমাকে বললাম। একটু সময় দেন। আমার আশেপাশে পুরো মনে হয় ভূমিকম্প হইতেছে, একটু দাঁড়ান। আমার কানের মধ্যে খুব জোরে লাগতেছে। আবার বলেন, এবার একটু কমছে, বলেন। হ্যাঁ বললাম যে বললাম এই ক্লাসটা ইনফরমেটিভ একটা ক্লাস ছিল, তাই বললাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আর হ্যাঁ বললাম এই ক্লাসটা কি মানে যারা পেইডে আছে তাদের জন্য কি আবার হবে এমন কিছু? না 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 না, আর একটা কথা বলে রাখি, আমাদের এখানে পেইড ক্লাস আর ফ্রি ক্লাসের মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে? জাস্ট আচ্ছা পার্থক্যটা হচ্ছে যে যারা পেমেন্ট করে নাই তারাও এই ক্লাসগুলো দেখতে পারতেছে, কিন্তু যেটা একবার হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা দ্বিতীয়বার হবে না, ঠিক বুঝতে আছে? পারছি ভাইয়া, বাট ক্লাস তো এখানে মানে ফুল চ্যাপ্টার কি শেষ মানে শেষ তো কোথায় ফুল হয়নি। চ্যাপ্টার শেষ? মাত্র তো আমি কি বলছি যে একদিন এক চ্যাপ্টার শেষ হবে? না না আমরা শেষ মনে হবে একদিন একটা এরকম বলছিলাম। না 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 ভাই, আমরা আস্তে ধীরে শেষ করবো, আমাদের এবার অনেক সময় আছে। ওকে ওকে। ভাই একটা প্রশ্ন ছিল। বলেন। ভাই এবার যিনি ট্যাক্স নিবে, যিনি মেন্টর আছেন, তিনি খুব সাপোর্টিভ হবে? 100%। কেন, কোনো কি সাপোর্টিভ ছাড়া মেন্টর ছিল নাকি? না না, গত দুইবার তো কোর্স করলাম আপনার থেকে, মাশাআল্লাহ ভালো ছিল। এবার ট্যাক্স দিব তো, তাই কি শিওর হচ্ছে আর কি। আচ্ছা, ট্যাক্সে গত 2বার যিনি ছিলেন এবারও উনিই থাকবেন। ওকে। আর এমআই তেও গত কয়েকবার যিনি ছিলেন উনি এমআই তে থাকবেন, শুধু অ্যাসুরেন্সে মাঝে দিয়ে আমাদের অন্য কয়েকজন ছিল,
আবার একটু চেঞ্জ হয়েছে, তারপরে আবার আপনার বিজনেস ফাইন্যান্সে ছিল, আমরা আবার একটু চেঞ্জ করছি, এই আর কি। এখন আমিই নিচ্ছি আপাতত এই ব্যাচে, আমরা 5টা ব্যাচ আমিই নিব, 5টা সাবজেক্ট আমি নিব। ভাইয়া আজকে সন্ধ্যায় কি অ্যাকাউন্টিং ক্লাসটা হয়েছে? হ্যাঁ হয়েছে। ওইটা রেকর্ডিংটাকে দিয়েছেন ইউটিউবে? না এখনো দিইনি, এটা আমাদের গুগল ড্রাইভে সেভ হতে একটু কয়েক ঘন্টা সময় লাগে, এরপরে গিয়ে সেভ হয়। ও আচ্ছা। ভাইয়া এবার কি বিজনেস ফাইন্যান্স আর অ্যাসুরেন্স এর বইটা কি বের হবে, না পিডিএফ থেকে পড়াটা বেটার হবে? বুঝিনি, আবার বিজনেস বলেন। বিজনেস ফাইন্যান্স আর অ্যাসুরেন্স এর আপনার যে বই বা কোশ্চেন ব্যাংক যেটা আছে, ওটা কি এবার না হার্ড না কপি আমরা বের বের হবে? করব না। আমরা শুধু এবার যদি বলি অ্যাকাউন্টিং বইটাই বের করব, তাও মে মাসের মাঝামাঝিতে। মানে ভাইয়া যে আমরা এর আগে আচ্ছা, হুম আমরা মানে এর আগে আমাদের পুরা সবকিছুকে শেষ করাবো, দেন হচ্ছে আমরা বইটাকে বের করব, এর আগে আমরা বই বের করব না। পেইড গ্রুপে থাকলে ভাইয়া নিমরুদ ব্যাগ যে একটা প্ল্যাটফর্ম আছে, ওইখান থেকে কি সফট কপিটা কি তাহলে আমরা নিব ওইটা না? আমাদের না, ওইটা অন্য একটা পাবলিকেশনে দেখতে পারেন। ও আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়, এটা আমাদের না। বাট ওরা হচ্ছে মানে আমাদের বইও বিক্রি করে, আবার হচ্ছে বিআর পাবলিকেশন বলে একটা পাবলিকেশন আছে, ওইটার বইও বিক্রি করে। সো উভয়ের বই বিক্রি করে আর কি, বাট ওইটা আমাদের না। আপনি ভাইয়া বিআর লাস্ট ক্লাসে দেখাইছিলেন যে 2581 পেজের একটা বই, ওনাকে বলছিলাম যে এটা কি আছে কিনা, না, উনি ওইটা আমাদের না বলতে, ওই যে বললাম না, এটার ওনারশিপে পুরোপুরি মানে ওনারশিপে আমি নাই, ঠিক আছে। বাট ও আপনি ধরতে পারেন যে এটার পাশাপাশি অর্গানাইজেশন, বা এটাতে আমি ওনারশিপে নাই, ওইখান থেকে কোনো টাকা পয়সা আমার আসে না, ঠিক আছে। ওই আচ্ছা, বিআর পাবলিকেশনের কথা বললাম আর কি, ওইটার রেভিনিউ জেনারেশন আলাদা আলাদা হয়। ও ওকে। তো যখন যখন আমি নোবেল প্রফেশনাল পাবলিকেশন থেকে বলবো, তখন আপনি ওইটার জন্য লায়াবল রেসপন্সিবল এগুলোর দিক থেকে আমি হব আর কি। তখন হচ্ছে ওইটা আমি রিভিউ করে আমি ওইভাবে দেখে ছাড়ছি বা এরকম কিছু, যাই হোক। আর ওইটা হচ্ছে যে ওইটাও আছে, দেখতে পারেন। আমি জাস্ট বলবো যে দেখতে পারেন, দেখেন। খারাপ হবে বলবো না, ভালো হবে বলবো না, তবে মোটামুটি ভালোই, খারাপ না। আমি দেখছি, তাও সব ভাইয়া দেখা হয় নাই, তবে মানে ধরেন নাই মামা থেকে কানা মামা ভালো, কথা আছে না। তো জি ভাইয়া। এই বই আসলে মানে আপনি যদি দেখেন তো ভালো আছে, মানে আপনি যদি আমাকে এক কথায় বলতে বলেন যে ভাই দেখতে পারি কিনা, আমি বলবো যে দেখতে পারেন। এটা হচ্ছে বিষয়। কারণ বাকিটা আপনি দেখবেন কি দেখবেন না, এটা অফকোর্স আপনার ইচ্ছা। ওকে। ভাইয়া একটা ভাই কথা ছিল কোন যে কোন সাবজেক্টের বই? হুম কোন সাবজেক্টের বই এটা? অ্যাসুরেন্স বিজনেস ফাইন্যান্সেরও আছে ওনাদের। কোন পাবলিকেশন এটা? বিআর পাবলিকেশন, বিআর। আচ্ছা। ঠিক আছে। ভাইয়া একটা কথা জানার ছিল। ভাইয়া, হ্যাঁ এই বলেন। যে মানে এই ব্যাচের জন্য যে নতুন যে পাবলিকেশন বইটা, এটা তো বের করছেন তাই না? নতুন কোনটা আবার? মানে নতুন মানে আমরা মানে এখন যেটা নিতে পারি, মানে এটাই তো। হ্যাঁ নিতে পারেন। আমি তো ওকে। আপনাকে বলছি যে আপনি চাইলে দেখতে পারেন। মানে এটাতে মানে এটা আমার সেটা বলা যাবে না, মানে এটা আমার না, কিন্তু আমি দেখছি মোটামুটি আছে, খারাপ না, এটাই বললাম আর কি, ঠিক আছে। হ্যাঁ, বাট এটা কি নেওয়ার সময়টা কি আমাদের হয়েছে? মানে আমরা তো এখনো কোনো না ছাত্র। না, আমি মনে করি যে এত তাড়াতাড়ি নেওয়ার সময় হয় নাই, এখন আপনি যদি চান তাও নিয়ে রাখতে পারেন। সেটাই। আপনার ইচ্ছা, ওইখানে মেবি এক্সপ্লেনেশন সহকারে দেওয়া আছে, না, মেবি। পরে নিবো আস্তে আস্তে, আগে কমপ্লিট করে আপনি বললেন। কারণ আমি একটা কথা বলি, এখানে যারা থাকবেন তাদের কি কি লাগবে না লাগবে ভেতরে আমি সবাইকে রেকমেন্ড করে দিব যে এটা করেন, সেটা করেন, ওইটা করেন, ঠিক আছে। সো এক্ষেত্রে এগুলা নিয়ে কোনো টেনশন করতে হবে না। তো জি, যারা আমার সাথে আছেন তাদেরকে যেভাবে বলবো আস্তে ধীরে আগান, ভালো কিছু পাবেন, থ্যাংক ইউ। ঠিক আছে। আর কোনো কিছু? ওকে। যদি সবকিছু শেষ হয়ে থাকে, আমরা সৃষ্টিকর্তা কিভাবে আমাদের আজকে রেকর্ডটা অফ করতেছি। আর পরবর্তীতে আমাদের কালকে সন্ধ্যা 7টায় একটা ক্লাস